টিভি। Face Off, powered by 24 Hours TV. Face Off, powered by 24 Hours TV. নমস্কার, 24 Hours TV পর্দায় আমি দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সবথেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থনীতি, টাকা পয়সা। বিশ্বাস করুন, এটিএম থেকে যখন জালিয়াতির ঘটনা এটিএমে এতটুকু আঁচড় না লেগে ঘটে যাচ্ছে, তখন মানুষজন ভাবছেন সুরক্ষিত তো আমার টাকা পয়সা? ঠিক কোন প্রশ্নটা করা যাবে আর কাকে করা যাবে? প্রতিটা মানুষ দুবেলা দুমুঠো খাবার জন্য কষ্ট করে উপার্জন করেন। লকডাউন শব্দটা কানে এলে প্রত্যেকের গত বছরের ভয়াল স্মৃতি মনে পড়ে, যে ভয়াল স্মৃতিতে করোনা জায়গাটা অনেকটাই কম, যতটা চিন্তা রুজি রুটি রোজগারের, টাকা পয়সা, অর্থনীতি। কিন্তু এই মুহূর্তে দেশের যে অর্থনীতির অবস্থা, সেই অর্থনীতির অবস্থা একেবারেই বলা যেতে পারে যুদ্ধের চেয়েও খারাপ। এই নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসেছি। যুদ্ধের চেয়েও কি খারাপ অবস্থা ভারতীয় অর্থনীতির? অন্তত জিডিপির প্রতিটা মুহূর্তে যে রিপোর্ট এসে পৌঁছচ্ছে, তা তো আমাদেরকে সেটাই বলছে। তাহলে কি সত্যি আমরা দেউলিয়া? আজকে ফেস অফে একটু অন্য রকমের আলোচনা, যুদ্ধের চেয়েও কি খারাপ অবস্থা ভারতীয় অর্থনীতি। দেখে নেব এই আলোচনায় আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন। আজ ফেস অফে এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়দর্শিনী দে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। নমস্কার প্রিয়দর্শিনী দি, শুভ সন্ধ্যা। আমাদের সঙ্গে রয়েছেন ঈশিতা মুখার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে। আমরা ঈশিতা ম্যাডামকে স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম। আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি, কংগ্রেসের পক্ষ থেকে। আমরা কৌস্তব বাবুকেও স্বাগত জানাই। কৌস্তব বাবু যুক্ত হয়ে যাবেন। সুদীপ্ত গুহ, বর্তমানে তিনি বিভিন্ন বিশ্ব ব্যাংক, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক প্রকল্পের কনসালটেন্ট। সুদীপ্ত বাবু নমস্কার, আপনাকে স্বাগত জানাই। ডক্টর প্রণাম ধর, ইকোনমিস্ট, WBSU। মিস্টার ধর, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি একেবারে আজকের যে অনুষ্ঠানটা, সেটা আমি সুদীপ্ত বাবুকে দিয়ে শুরু করব। সুদীপ্ত বাবু, একদম কোনো কিছু ভাবার অবকাশ নেই, প্রথমেই যে প্রশ্নটা সকলের সামনে, ভারতের বর্তমান যা অর্থনৈতিক পরিস্থিতি, তাতে সামাল দিতে এই মুহূর্তে কি মনে হয় সরকারের ঠিক কি কি করণীয়? একেবারে পরিষ্কার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে অর্থনৈতিক পরিস্থিতি আজকের দিনে ঠিক যা হবার সেটাই হয়েছে। অর্থনৈতিক, আপনাদের যে ট্যাগলাইন আছে যে এখানে যুদ্ধ, কোনো যুদ্ধর কিছু নেই। গত 7 বছর আপনি যদি দেখেন, যখন নাকি মোদী সরকার ক্ষমতায় এসেছিল, আমরা বিশ্বে জিডিপি র্যাঙ্কিং এ, নমিনাল র্যাঙ্কিং এ আমরা 7 নম্বরে ছিলাম। 2019-এ আমরা ফ্রান্স এবং ইউকে, যারা আমাদের 200 বছর রাজত্ব করেছে, তাদের বিট করে আমরা 5 নম্বরে এসেছি। গত 2 বছরে নো ডাউট এই প্যান্ডেমিকের সময় জিডিপি কমেছে, কিন্তু এ প্রসঙ্গে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে একটা প্যান্ডেমিকের সময় ধরুন আপনার দোকান 3 মাস বন্ধ আছে, কোনো বছর লাস্ট 20 বছর আপনার দোকান বন্ধ নেই, 3 মাস এবছর আপনার দোকান বন্ধ আছে। দোকান বন্ধ থাকলে এবছরের আপনার মুনাফা তো কম হবেই, এবছরের প্রফিট তো আপনার কম হবেই। ঠিক সেরকম গত 2 বছর আমাদের দেশের জিডিপি কমেছে। আবার যে মুহূর্তে এই প্যান্ডেমিক চলে যাবে, সেই মুহূর্তে আবার অর্থনীতি আগের অবস্থায় আসবে। গত 7 বছর বহু রিফর্ম আমাদের দেশে আনা হয়েছে, এবং এই রিফর্ম আনার ফলে আমাদের বিশ্বাস যে অলরেডি গভর্নমেন্ট ট্র্যাকে আছে। এবছর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা আমার ঠিক মনে পড়ছে না, ইটস হিউজ, এবং সম্ভবত লাস্ট 20 বছরে সবচেয়ে বেশি। সো অর্থনীতি নিয়ে আমাদের টেনশন কোনো ব্যাপার নেই, অর্থনীতি একদম ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি আবার বলছি, 3 মাস যদি একটা কোনো বছর দোকান বন্ধ থাকে কোনো যে কোনো ব্যবসায়ের, তাহলে সে বছর তো তাদের তো প্রফিট কমবেই। সেরকম জিডিপি গত 2 বছর কমেছে। গত বছর তো হাসপাতালে কেউ যায়নি, আপনি সবকিছু ছেড়ে দিন, লোকজন শরীর খারাপ হলে হাসপাতালে পর্যন্ত যায়নি, তো সেক্ষেত্রে তো জিডিপি কিছুটা কমবেই। আমাদের সঙ্গে কৌস্তব বাবু, কৌস্তব বাবু যুক্ত হয়েছেন। কৌস্তব বাবুকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জয়দেব দা, ডেপুটি এডিটর ইন চিফ, জয়দেব ঘর। জয়দেব বাবু, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। কৌস্তব বাবু শোনা যাচ্ছে? আমি কৌস্তব বাবুর কথা শুনতে পাচ্ছি না, আমার মনে হয় না আমি কৌস্তব বাবুর কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি একটু পিসিআর কে বলবো দেখে নিতে। কৌস্তব বাবুর কথা আমি খুব একটা ভালো শুনতে পাচ্ছি না।
হ্যালো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রণাম ধর, তিনি রয়েছেন WBSc ইকোনমিস্ট। প্রণাম বাবু, পরিষ্কার শুনতে পাচ্ছেন বোধহয় আমার কথা? প্রণাম বাবু, আমার যেটা একদম প্রণাম বাবু, আমার যেটা জানতে চাওয়া আপনার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক যেমনটা উনি বললেন যে দেখুন, একটা জিনিস 20 বছর বন্ধ হয়নি, 3 মাস 6 মাস 1 বছর বন্ধ রয়েছে, সেক্ষেত্রে জিডিপি টলারেন্সে থেকেছে, কিন্তু আমরা আবার এটা থেকে মুক্তি পাবো। তো এই মুক্তি পাওয়ার আশাটা কতটা, মানে ঠিক কতটা আমরা এইদিকে আসার আলোটা দেখতে পারি? কারণ প্রথমত লকডাউন, করোনা, লড়াই, এগুলো সবটাই একটা অনিশ্চয়তা। সেই জায়গায় দাঁড়িয়ে ইকোনমিক সেক্টরটা যদি অনিশ্চয়তার মধ্যে থাকে প্রত্যেকটা মুহূর্তে, তাহলে তো আশঙ্কা বাড়বে বই কমবে না। আপনার প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। আমার পূর্ববর্তী বক্তার কথাতেও একটু ধাঁধার মধ্যে পড়ে গেলাম, কারণ শুধুমাত্র করোনা আউটব্রেকের জন্য সারা পৃথিবীর বিশ্ব অর্থনীতি বিঘ্নিত হয়েছে। এবং একেবারেই আমি পূর্ববর্তী বক্তার কথা মেনে নিচ্ছি যে যখন লকডাউন অ্যানাউন্সড হলো ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 2021, 2020 মার্চ মাসে যখন লকডাউন অ্যানাউন্সড হলো, তারপরে দেখা গেল যে জিডিপি সেই কোয়ার্টারে 28% কন্ট্রাক্টেড হলো, নেমে এলো, কিন্তু তারপরে আস্তে আস্তে উঠে দাঁড়ানোর দিকে যাচ্ছিল। কিন্তু প্রথম কথা, কতগুলো সিদ্ধান্তহীনতা। প্রথমত একটু যদি পিছিয়ে যাই, যে কথা পূর্ববর্তী বক্তা বললেন, 2014 সালে যখন এই সরকার, কেন্দ্রীয় এই সরকার ক্ষমতায় এলো, এসেই প্রথমত কিন্তু প্ল্যানিং কমিশন, যেটা অনেক পুরনো, সেই পুরনো দিনের এক্সাম্পল যেহেতু আগের বক্তা দিলেন যে একটা দোকান 20 বছর খোলা আছে, হঠাৎ বন্ধ হয়ে গেল, তাহলে একটা অর্থনীতি যখন স্বাধীনতার সময় থেকে প্ল্যানিং কমিশন এবং ফিনান্স কমিশনের উপর ভর দিয়ে চলছিল, হঠাৎ প্ল্যানিং কমিশনটাকে তুলে দেওয়া হলো। তার পরবর্তীকালে দেখা গেল নীতি আয়োগ, এবং সবকিছুর মধ্যেই কিন্তু একজন বা দুজন ব্যক্তির প্রাধান্য, তারাই কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে চললেন। সেই সিদ্ধান্তহীনতায় আমরা ভুগতে লাগলাম, যেটার বড় ফল আমরা ভোগ করছি যে ডিমানিটাইজেশন মানে এখন করোনা আউটব্রেকে যারা সাধারণ মানুষ, 14 কোটি লোক, 140 মিলিয়ন পিপল, দে হ্যাভ লস্ট দেয়ার জব, তারা চাকরি হারিয়েছেন। এবং তাদের মধ্যে আনঅর্গানাইজ সেক্টর বা অসংগঠিত ক্ষেত্রে অনেকেই রয়েছেন, এই যে যাদের উপর আমরা ডিপেন্ড করছি এখন দৈনন্দিন বাজার, দোকান ইত্যাদির জন্য, তাদের অনেকেই অসংগঠিত ক্ষেত্রের। এবং ডিমানিটাইজেশনের যে ফল, হাতে নগদ অর্থ না থাকা, তার জন্য কিন্তু অর্থনীতি প্রতি মুহূর্তে ধাক্কা খেয়েছে। তার পরবর্তীকালে চলে এলো জিএসটি এবং তার এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ বিপুল পরিমাণে কনজিউমার ট্যাক্স, কনজামশন ট্যাক্স। এবং এই কনজামশন ট্যাক্স পরিষ্কার অর্থমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা এমনকি মেডিকেল ইকুইপমেন্টস, ওষুধপত্র, এগুলো থেকে আমরা কনজামশন আমরা জিএসটি তুলব না। বারবার অনুরোধ উপরোধ সত্ত্বেও বিভিন্ন পক্ষ সরকারকে অনুরোধ করেছে, কিন্তু এই জিএসটি তোলা হয়নি। তা প্রত্যেকটা প্যান্ডেমিকে যেমন পৃথিবীর বিভিন্ন দেশ সাফার করছে, ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। তাই গত অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে 28% কন্ট্রাকশন হয়েছিল, তারপরে সেটা কিছুটা উঠে পরের কোয়ার্টারে 7.2% কন্ট্রাকশন। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি যখন স্বাভাবিক হলো, তখন জিডিপি কিছুটা উঠলো। কিন্তু আমরা এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম, যে লকডাউনটা হয়েছিল গত বছরে, যখন কিন্তু পরিস্থিতি ভারতবর্ষে এত খারাপ ছিল না। বৃহত্তম লকডাউন হয়েছিল, পৃথিবীতে বৃহত্তম লকডাউন। কারণ ভারতের লকডাউনটা ভাবতে হবে জনসংখ্যা, মোট জনসংখ্যা এবং মোট নাম্বার অফ ডেজ অফ লকডাউন, দুটো নিরিখে সবচেয়ে বড় কিন্তু লকডাউন হয়েছিল ভারতবর্ষে। এবং সেই লকডাউনের থেকে যখন উত্তরণ হলো, যখন আনলক হলো, 1 বাই 1 ফেজ বাই ফেজ আনলক হলো, তখন কেন্দ্রীয় সরকার কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন। কিন্তু সেই আর্থিক প্যাকেজ ধাপ বাই ধাপ ঘোষিত হলো আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে, কিন্তু আমরা দেখলাম যে তার সুফল জনসাধারণ নিতে পারার আগেই, কোনো কারণে সেগুলো সঠিকভাবে জনসাধারণের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৌঁছানোর আগেই, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার এই সেকেন্ড ওয়েভ অফ করোনা ভাইরাস চলে এলো। মানুষ মাথা তুলে দাঁড়ানোর আগেই একটা বড় ডিসিশনের অভাব, বড় সিদ্ধান্তের অভাব সরকারের পক্ষে, যে প্রয়োজনীয় ভ্যাকসিন সময়ে দেবার প্রচেষ্টা, এতে করে কিন্তু আমরা আবার দ্বিতীয় ওয়েভের মুখে পড়লাম। এবং এখন সাধারণ মানুষ তার দুমুখী চাপের মধ্যে পড়ছে, একদিক থেকে করোনা ভাইরাসের অধিগ্রাস, আর দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক অবস্থার যে সংকট, তার থেকে উঠে দাঁড়ানোর যে প্রয়াস। এই দুটোর মাঝামাঝি সাধারণ মানুষের নাভিশ্বাস, এ থেকে কবে আমরা মুক্তি পাবো আমরা জানি না, কিন্তু অনেকগুলো বিষয় তার মধ্যে যুক্ত রয়েছে। যেমন একদিকে সরকারের সিদ্ধান্তহীনতা,
আরো প্রসঙ্গ আসবে, অন্যান্য এত বক্তা রয়েছেন তাই আমি বিশদে বলছি না, কিন্তু পরবর্তী সুযোগ আসলে আবার বিশদে বলবো যে কি কি ভাবে আমরা মুক্তি পেতে পারি। কিন্তু সদিচ্ছা এবং আগ্রহ একটা বড় বিষয়, যেটা কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা এবং আগ্রহ আমরা বিষয়ে খুব কম দেখতে পাচ্ছি। এটাই কিন্তু আমাদের সাধারণ মানুষের অভিমত। ধন্যবাদ। সাধারণ মানুষের অভিমত, সত্যি সত্যি যেখানে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হলো, কিন্তু এই মুহূর্তে দেশের যা অবস্থা তাতে প্রতিটা ক্ষেত্রে সেই একটা প্রশ্নবোধক চিহ্ন, যেমনটা আমরা শুনলাম পূর্ববর্তী বক্তাদের কাছে। আমি সবার আগে প্রিয়দর্শিনীদির কাছে আসবো। প্রিয়দর্শিনীদি, রাজ্যে এই মুহূর্তে সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেখান থেকে দাঁড়িয়ে একটা কথা বারবার করে বলা হচ্ছে যে রাজ্যের কাছে টাকা নেই এবং কেন্দ্র টাকা দিচ্ছে না। সেখানে বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়ের চেয়ে ব্যয় বেশি। এই যে ব্যয় সংকোচনের একটা জায়গা যদি না করা যায়, তা না হলে কি আদৌ কোনোভাবে রেস্কিউ বা নিজেদের উদ্ধার করা সম্ভব হবে? কি সরকারি হিসেব মতো কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেক্ষেত্রে? প্রিয়দর্শিনীদি। জিনা, আজকে সম্ভবত ডিসকাশনটা মানে যে আমাদের আলোচনাটা সেটা অনেকটা একাডেমিক, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার সীমিত জ্ঞান থেকে আমি কয়েকটা কথা বলতে চাই। তো স্যারের প্রথম যিনি স্যার আছেন, স্যারের নাম আমি এক্ষুনি রিকলেক্ট করতে পারছি না, স্যার বললেন যে প্রচুর এফডিআই ইনভেস্টমেন্ট। সুদীপ্ত বাবু প্রথমে বলেছেন, তারপর ডক্টর পুরন্দর। হ্যাঁ, সুদীপ্ত বাবু বলেছেন, স্যার বলেছেন যে প্রচুর এফডিআই ইনভেস্টমেন্ট এসেছে। তো আমি একটুখানি ছোট করে ভারতবর্ষটাকে একটা মোটামুটি ক্ষুদ্র ব্যবসায়ী এমএসএমই, কারণ ভারত কিন্তু মেজরলি এমএসএমই দিয়ে তৈরি, লার্জ ইন্ডাস্ট্রিজ খুবই কম, মানে এমএসএমই ক্ষুদ্র ব্যবসা। এবং আমি যেহেতু ব্যবসায়ী বাড়ি থেকে বিলং করি, আমি খুব ছোট করে একটা জানার চেষ্টা করি। এবং আমার প্রশ্ন এখানে প্যানেলকে প্রশ্ন, যে ধরুন 20 বছর ধরে আমি ব্যবসা করছি, আমার একটা পুঁজি থাকবে, তাই তো? আমি 20 বছরে কিছু কামিয়েছি, কিছু সেভিংস করেছি, কিছু ইনভেস্টমেন্ট করেছি, কিছু প্রফিট হয়েছে। তো যে সেভিংস করেছি আমার ধরুন 3 মাস 4 মাস 1 বছর, যেটা আমার বাবার, মানে আমি একদম লেম্যান থেকে বলছি, আমার মনে হয় যে কোনো ফলালা চালালা লোহার ব্যবসায়ী তারাও হয়তো সার্ভাইভ করার জন্য এটাই করেছে জিনা লাস্ট 10 মাসে, যেটা আমি আমার বাবাকে দেখেছি। অত্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ী, লোহার ব্যবসা, মোটর পার্টস এর ব্যবসা, যেটা ফলিং বিজনেস। তো ওই ব্যবসাতে বাবার যেটা পুঁজি ছিল সেখান থেকে বাবা লাস্ট 1 বছর বাবা করেছে, কারণ মোটর পার্টস সবার আগে বন্ধ করে দিয়েছে, ওই ইয়েটা বন্ধ হয়ে গেছিল, রিসেলিং পার্টস এর সেক্টরটা বন্ধ করে দিয়েছিল, ওখানে অনেক মজুর কাজ করে বলে ওইটা লকডাউনটা আগে হয়ে গেছিল। তো এইবারে আমি বাবার সাথে যখন কথা বলি, আর আমি তোমাদের 1 মিনিট নেব, বাবা আমাকে যেটা বুঝিয়েছেন, এবং আমি নিজেও আমার একটা স্টার্টআপ আছে, আমরা সেটাতে বুঝেছি যে আমাদের কাছে যা ক্যাপিটাল আছে, ক্যাপিটাল বলে এটাকে, আমি জানি না স্যার কি বলবেন, ওই ক্যাপিটাল থেকে কিছুটা আমরা ইউজ করছি, কারণ আমি এখন কোনো আর্নিং করছি না। তো যদি রাজ্য তো এখন ধরতে পারবো না, কারণ এখন ভারতবর্ষ নেশন যদি তার ক্যাপিটাল পুঁজি থেকে কিছুটা ইউজ করে থাকে, তাহলেও কিন্তু এতটা ডিসইনভেস্টমেন্টের অবস্থায় যায় না, আর যেটা নর্মাল ব্যবসায়ীদের যায়নি। টু দ্য ফ্যাক্ট, মানে বড় ব্যবসায়ীদের কথা আমি যদি বলি, আম্বানি তারা ব্যবসা করেছে, উল্টোটা হয়নি। দেশের মানে যদি আমি ডিগ্রোথটা দেখি, তাহলে কিন্তু ডিগ্রোথটা আজকে নয়। আমি যদি গ্রোথ ফ্যাক্টরটা দেখি, আমি একটু আগে পড়াশোনা করছিলাম, আমার নলেজ খুব কম, দেখলাম যে মোটামুটি 7 থেকে 4 থেকে আজকে মানে একে নেমে এসেছে যে জিডিপিটা, সেটা কিন্তু 16-17 থেকেই নামতে শুরু করেছে। আমার প্রশ্ন, না মানে স্যার আমি বলছি না স্যার, এটা স্যার বলতে পারেন, স্যারের কাছে নতুন ইকোনমিক্সের বই থাকতে পারে, আমাদের ইকোনমিক্সের বই, ফেসবুক, গুগল যাই দেখাচ্ছে, মোটামুটি একটা স্কেল দেখাচ্ছে যে জিডিপি ইজ ফলিং, জিডিপি ইজ নট রাইজিং, জিডিপি রাইজ করেনি, জিডিপি ফল করেছে। 4.2 ছিল, তার আগে 7 ছিল, 7 থেকে 4 থেকে নেমেছে। আমার সীমিত নলেজ যে তাহলে লকডাউন তো 2 বছর, লকডাউনের আগে ডিমনিটাইজেশন এবং জিএসটি, তার আগে ডিমনিটাইজেশন, 2017 থেকে যে ডিমনিটাইজেশন, তারপর জিএসটি, এরপরে লকডাউন, এটাতে কি আমাদের ভারতের বিশাল বড় গ্লো একটা হয়নি? স্যার বলছেন বিশাল ইনভেস্টমেন্ট এসছে, আমি দেখছি বিশাল ইনভেস্টমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য ইনভেস্টার্স, মেন ইনভেস্টার হচ্ছে জাপান। জাপানের ইকোনমির অবস্থা অত্যন্ত খারাপ, তুমি যে কোনো জাপানি মানুষকে ফোন করতে পারো, তারা ওয়ার্ল্ড কাপে একটা বিশাল ইনভেস্টমেন্ট করেছিল, তাদের বিশাল ইনভেস্টমেন্ট বিশালভাবে ডুবে গেছে। তাহলে এই কান্ট্রিগুলো কি আমাদের কি ইনভেস্ট করবে? ইউএসএ ইনভেস্টমেন্টের অবস্থা খুব খারাপ, জার্মানি
প্রচন্ড খারাপ, চাকরি পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি তারা যাদের কাছ থেকে আমরা এফডিআই পাবো, যাদের এগুলো তো সব আশা জি না, এগুলো কিন্তু অ্যাকচুয়াল নয়, ইকোনমিক্সে পুরোপুরি একটা আশার মধ্যে চলে, তো সেই আদৌ কি পাবো, এই জায়গাতে কিন্তু আমার অমর্ত্য সেন এবং অভিজিৎ বাবুর কথা বারবার করে মনে পড়ছে। আমার ওনারা স্যার, তো সেই জন্য আমার সত্যি ক্ষুদ্র নলেজে আমি বলছি, অমর্ত্য সেন একটা কথা বলেছিলেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। ক্যাপাবিলিটি অ্যাপ্রোচে যেটা বোঝায়, মানে ওনার অনেকগুলো থিওরি আছে, তার মানে বেসিক আইডিয়াটা হচ্ছে যে তোমাকে আগে ইউ হ্যাভ টু বি ক্যাপেবল এনাফ, তোমার স্কিল সেক্টরটাকে আপগ্রেড করে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তুমি সে পারবে তুমি ওটা করতে। এবারে অভিজিৎ বাবু পরের থিওরিটিতে আমি আসবো, তো ওনার ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ যে ইন্ডিয়া ইজ নট ক্যাপেবল। ইন্ডিয়ার এই যে 7 বছরে ইন্ডিয়ার ইউথ তুমি যদি স্টাডি করো, এবং সেটা কিন্তু ইকোনমিক্সে পড়ে না, স্কিল ডেভেলপমেন্টে পড়ে, ইন্ডিয়ার ইউথ ইজ নট স্কিলড এনাফ। আমরা 21st সেঞ্চুরি স্কিলস নেই ইন্ডিয়ার ম্যাক্সিমাম ইউথের কাছে টু বি এবল, মানে যাতে তারা সে নিজের কাজটা করে খেতে পারে। তার মানে সে কোথাও একটা স্কিলিং এ বিশাল বড় গ্যাপ হয়ে গেছে। সেই গ্যাপটা তো ইকোনমিতে আজ নয় কাল জিনা এফেক্ট করবে। 20 বছর আমি যদি বলি যে বিজেপি সরকার 7 বছর আগে কংগ্রেসকে দোষ দিত, 7 বছর তো তারাও পেয়েছিল, তাদের স্কিলিং সেক্টরটা কতটা তারা বেটার করতে পেরেছে, সেক্ষেত্রে দেখতে গেলে জিনা অতটা ভালো করতে পারেনি যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। সবেই তারা একটা নিউ এডুকেশন পলিসি নিয়ে এসেছে, যে এডুকেশন পলিসিটা আমি বলবো যে অনেকটা স্পোরাডিক, অনেকটা হচপচ, আর আমার সোশিয়োলজি অফ এডুকেশনের পিএইচডিতে আমার নলেজে একটু হারিড, একটু রাস্ট, একটু যেন ওয়ে আহেড অফ দ্য সিস্টেম, একটুখানি ওই আমরা যেটা বাংলায় বলি কাঁথা সেলাই করা পলিসি, সে কাঁথা সেলাই করা পলিসি। থার্ডলি জানি অভিজিৎ বাবুর কথা, অভিজিৎ বাবু একটা কথা বলেছিলেন আগের বছরও, যে দরকার পড়লে টাকা প্রিন্ট করে মানুষকে দাও, ওয়েলফেয়ার স্টেটের যেটা কাজ, এবং সেই প্রিন্ট করে মানুষকে দেওয়ার কথা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন। হ্যাঁ, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে মানুষকে লিকুইড ক্যাশ দিতে হবে, মানে নগদ টাকা হাতে পৌঁছে দিতে হবে, না থাকলে টাকা প্রিন্ট করে দিতে হবে, কারণ ইন্ডিয়ার কাছে নেই। একদম, হ্যাঁ, ইন্ডিয়ার কাছে নেই টাকাটা। তো ওই যে ইকোনমিক্স থটটা আমার, আবার বলছি আমার খুব লিমিটেড নলেজে আমি বলছি এটা মানুষ হিসাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তোমাকে যেটা খুব ছোট্ট একটা অঙ্ক দেখছি জিনা, যে আজকে যারা ধরো আগের বছর থেকে এবছর কাজে যোগ দিয়েছে, এবং আমি মাইগ্রেন্ট লেবার বা আমাদের বাড়িতে যারা কাজ করে, মানে ঠিকে ঝি, ফলালা, আমালা, দুধালা ইত্যাদি ইত্যাদি, যাদেরকে হয়তো একটু বাইক টাইকে চড়ে চড়ে আসতে হয়, তাদের অবস্থা বলছি জিনা, তা আজকে গ্যাসের দাম 1000 টাকা, পেট্রোলের দাম 100 টাকা। তো যে মানুষটা 2000 টাকা কামাচ্ছে, সে 1000 টাকা দিয়ে গ্যাস কিনে ফেলছে, তাহলে তাকে চুরি করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কারণ আমাদের মাইনে বাড়েনি জিনা, যে আমরা মাইনেটা তাদেরকে দেব, আমাদের যেহেতু আমাদেরও খরচা বেড়েছে, আমরা স্ট্যাগনেটেড। যারা লোয়ার সেক্টরে আছে, আমি লোয়ার সেক্টর, আমি উইথ অল ডিউ রেসপেক্ট, কিন্তু তারা যেহেতু সোশিও ইকোনমিকলি তাদের লো সেক্টর, তাদের খরচা বেড়েছে, তো আমরা টাকাটা পাবো কোথায় জিনা, সাবসিডিটা কোথায়? সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের কথা বলি, স্টেট গভর্নমেন্ট অনেকগুলো গভর্নমেন্টই করেছে, কিছু কিছু জায়গায় এই মানুষগুলোকে কিছু রিলিফ দিয়েছে, দুয়ারে রেশন, বাড়িতে চাল, 1 জুন থেকে প্রত্যেক মহিলার বাড়িতে বাড়িতে একটা 500 টাকা করে টাকা। এই যে টাকাটা গভর্নমেন্ট স্পেন্ড করছে, তুমি বলছো এক্সপেন্ডিচার, এটা কিন্তু ওয়েলফেয়ার এক্সপেন্ডিচার জিনা। এখানে কিন্তু এমন নেই যে স্টেট গভর্নমেন্ট একটা সেন্ট্রাল ভিস্তা 20,000 টাকা প্রজেক্ট তৈরি করছে, তা কিন্তু নয়। স্টেট গভর্নমেন্ট এমন এমন স্কিমস তৈরি করছে, আবার দেখো ইউনিভার্সিটিতে ফিস কমিয়ে দেওয়া হলো, তার মানে কি গভর্নমেন্ট বলছে আমাদের ওই যেটা অভিজিৎ বাবু যেহেতু কমিটিতে আছেন, ওনার যে আইডিয়াস গুলো মোটামুটি স্টেট গভর্নমেন্ট শুনে টুনে কিছুটা ফলো করেছে, আমি বলতে পারবো না একদম ফলো করেছে, বাট কিছুটা আইডিয়া ফলো করেছে যে ইউ হ্যাভ টু পাম্প ইন মানি টু দ্য পুয়ার, না হলে ওরা সার্ভাইভ করবে না, ওরা না সার্ভাইভ করলে আমাদের পিরামিডটা ভেঙে যাবে। এটা আমার খুব ছোট নলেজে এইটা করা। অবশ্যই আমি মানে আমাদের যেটা আমরা করতে পারতাম, যেটা করা যেত, যে ট্যাক্স এর প্রেশারস গুলো মিডল ক্লাসের উপর থেকে কমিয়ে দেওয়া। ট্যাক্সের প্রেশার মিডল ক্লাসের উপর থেকে কমানো হয়নি, তো আমি যাদেরকে তুমি আমি যারা মিডল ক্লাস জিনা, আমরা কিন্তু বিশাল ট্যাক্স দিচ্ছি, তাহলে আমাদের উপর থেকে যদি ট্যাক্স না কমিয়ে দেয়, আমি তাহলে অন্য লোককে দিতে পারবো না টাকাটা, একদম আমি ওয়েলফেয়ার করতে পারবো না। তাহলে মিডল ক্লাস, আর মজার হচ্ছে মিডল ক্লাসকে একটা অদ্ভুত স্ল্যাবে ফেলে দিয়েছে, এমন একটা স্ল্যাবে যেখানে সবথেকে বেশি প্রেশার কিন্তু ওদের। আমরা যদি রবিনহুড মেথডটা করতাম, যে ইউ টেক ফ্রম দ্য রিচ গিভ টু দ্য পুয়ার, সেটা কিন্তু করেনি, যেটা অনেক জায়গায় করা হয়। এবং
তুমি যদি দেখতে পারো বেঙ্গল একটা ওয়েলফেয়ার স্টেটের স্ট্রাকচার ফলো করছে, যেটা ওই সোশ্যাল সিকিউরিটির মতো নাকি 500 টাকা অ্যাকাউন্টে দেওয়া ইত্যাদি ইত্যাদি, হেলথ বেনিফিট দেওয়া, সেটা একটা মোটামুটি। এবার আমার কিন্তু এটা, আমি আবার বলছি, আমার খুব সীমিত নলেজ, আমি প্র্যাকটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছি, আমি যা দেখছি তাই বলছি যে আমাদের ছেলেমেয়েরা যারা, এবং সব থেকে মজা হচ্ছে যে না সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর স্কলারশিপ, যারা ধরো পড়ুয়া তারা স্কলারশিপ পায়নি, 1 বছর পুরো পায়নি, এখন ওরা তারা পাচ্ছে, তারা হয়তো সেখান থেকে রিলিফ দিচ্ছে। কিন্তু আমাদের রাজ্য যদি দেখি, আমরা তো ডবল ওয়ামি খাই। প্রথম হচ্ছে আমরা করোনা, তারপরে আমফান, আবার প্রথমে করোনা, তারপরে ইয়াস। তো আমাদের পক্ষে রাজ্য হিসেবে এর থেকে বেশি যাই করতে হবে, তার জন্য জিএসটি টাকাটা ফেরত আসতে হবে, একদম যে রাজ্য জিএসটি দেয়। একদম একদম প্রিয়দর্শিনী, ধন্যবাদ। আমার মনে হয় এইটা একটা অ্যাপ্রোচ আর কি আমাদের দিক থেকে। মানে কিন্তু আমার প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমি করে দিলাম আমার স্যার ম্যামদেরকে, মানে সবাই আমার থেকে বয়সে একদম একদম তারা যদি আমার, হ্যাঁ অবশ্যই আমি আসবো, কিন্তু আমি এই মুহূর্তে আসবো ঈশিতা মুখার্জির কাছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইকোনমিক্স, বিজয় জ্যোতিষ রায় কলেজ, কলকাতা। ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, ঠিক যে জায়গাটা প্রিয়দর্শিনী দি বলছিলেন, যে এখান থেকে দাঁড়িয়ে যে সরকারের কাছে, সরকার মানে চাপটা মধ্যবিত্তের অনেক বেশি, সেখানে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, এই যে ডিএ বাড়াবার কথা হচ্ছে বা এত শতাংশ বাড়িয়ে দেওয়া হলো, বা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে না এলে সেই জায়গাটা হচ্ছে না, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নো ওয়ার্ক নো পে, তো সেই একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। কি বলবেন প্রফেসর মুখার্জি? হ্যাঁ, আমি একটু আমার পরিচয়টা মুশকিল হয়েছে, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আচ্ছা, মাফ করবেন, কলকাতা বিশ্ববিদ্যালয়, একদম। হ্যাঁ, আমি যে কথাটা বলবো, বেতন বৃদ্ধি তো স্বাভাবিক প্রক্রিয়া, এবং এটা বেসরকারি ক্ষেত্রে যে বেতন কাটা হয়েছে, এটা অন্যায় এই কারণে, কারণ এটা স্বাভাবিক প্রক্রিয়ার বিরুদ্ধে। কোনো বেতন কমে না, কারণ আমাদের যা ইনফ্লেশন যা দেখাচ্ছে সেটা অনেকটাই বেশি। আর এবার চাকরির ক্ষেত্রে সিএমআই সতর্ক করলো যে 10 মিলিয়ন চাকরি আমাদের চলে গেছে। এটা কিন্তু প্যান্ডেমিকের আগে 40 বছরের রেকর্ড বেকারি ছিল। কাজ আমাদের এখানে একটা সমস্যা, কাজ নেই, এবং তার সাথে যেটা সমস্যা, ক্ষুধা। ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার পজিশন নেমে গেছে। ক্ষুধা, দারিদ্র, ইনফর্মাল সেক্টর, এটা আগে থেকেই মার খাচ্ছিল। 90% বেশি মানুষ কোনো প্রিকেরিয়াস এমপ্লয়মেন্ট, যেটা আমরা বলি, যে একেবারে অসম্মানজনক এবং সোশ্যাল সিকিউরিটি ছাড়া একটা বিপজ্জনক ভাবে তারা কাজ করেন। এই অর্থনীতিকে যে প্যান্ডেমিকের সময় যারা সমস্যায় পড়লো, এই যে যখন আপনারা দেখলেন যে পরিযায়ী শ্রমিকরা ফিরে এলো, তখন যেটা হলো, যেটা ভেতরে ছিল সেটা চোখের সামনে এলো, কিন্তু এতজন লোক তো চোখের আড়ালে ছিল, মানে আমার ডেটার বাইরে ছিল। 90% মানুষ পরিসংখ্যানের বাইরে আছে। যেখানে একটা কথা থেকে অনেক অর্থনীতিবিদ বলেছিলেন যে যারা ট্যাক্স দেয় না, সরাসরি তাদেরকে 7,500 টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকানো, খাদ্য গুদামে, যে এফসিআই এর গুদামে যে খাবার রয়েছে তাকে না পচিয়ে এবং তাই দিয়ে স্যানিটাইজার না তৈরি করে সেটাকে সরাসরি মানুষকে খেতে দেওয়া। কি হতো? খেতে দিলে আর টাকাটা দিলে তাদের চাহিদা বাড়ত। চাহিদা বাড়লে লোকাল প্রোডাকশন, এই যে একটু আগেই এমএসএমইর কথা হচ্ছিল, তাতে সে কিনতে পারতো, কিনতে সক্ষম হতো, এবং এই কিনতে সক্ষম হলে তারাও তাদের উৎপাদন বাড়াতে পারতো এই লোকাল প্রোডাকশনে। এটা একটি কথা। আরেকটি বড় বিষয় হচ্ছে, এই লকডাউন কিন্তু অনেকের পছন্দ, এই অর্থনীতির এই অবস্থা কিন্তু দেশের কিছু মানুষের পছন্দ। কাদের পছন্দ? মিলিয়নিয়ার, যাদের সংখ্যাটা বাড়ছে। এই সময় বেশ কিছু কোম্পানি কিন্তু মুনাফা করেছে। সবটা যাওয়া, ডিজিটাল চলে যাওয়া এবং সরকারি সহায়তা না থাকায় এই প্ল্যাটফর্ম থেকে শুরু করে বেশ কিছু কোম্পানি মুনাফা তাদের 30 থেকে 40% বাড়িয়ে নিয়েছে। এইটা একটা ভারত নাকি আমার দেশ হবে যাদের জন্য হাঙ্গার ইন্ডেক্স নেমে যাচ্ছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই,
যাদের জন্য খাদ্য গুদাম থেকে, এফসিআই এর গুদাম থেকে খাদ্য শস্য রিলিজ করে তাদের পৌঁছানোর কথা, এইটা যদি না করা হয়, যেহেতু করা হয়নি, আজকে আমরা এতটা ভেঙে পড়তে বাধ্য হয়েছি। আপনারা দেখুন না, সব থেকে আজকে যে এডএসএসওর যে হিসেব এসেছে তাতে সব থেকে ক্ষতিগ্রস্ত সেক্টরগুলোর ভেতরে কোনগুলো রয়েছে? ট্রেড, হোটেলস, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, ব্রডকাস্টিং, কনস্ট্রাকশন। ব্যবসা বাণিজ্য বন্ধ, ভেতরের ব্যবসা বাণিজ্য বন্ধ, কিন্তু বড় বড় ব্যবসায়ীরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? তা তো না। মিলিয়নিয়ার বেড়েছে এবং ম্যানুফ্যাকচারিং এর মধ্যে যেগুলো কি সেক্টর সেগুলো প্রত্যেকটা কমে গেছে। গতবার যে সামান্য একটু বেড়েছিল বলে যে আশাটা রিজার্ভ ব্যাংক, আইএমএফ সবাই করছিল, সেটার ভিত্তি ছিল কৃষি একটুখানি বেড়েছিল, মানে কৃষি কমেনি। কিন্তু কৃষির ভিত্তিতে তো এত বড় অর্থনীতিকে 2021 সালে চাঙা করে রাখা যায় না। সেই কারণেই তো এতজন মানুষ কৃষি থেকে বেরিয়ে চলে এসেছে, তাদের আপনারা রাস্তায় দেখতে পেলেন। তারা আজও একটা অনিশ্চিত জায়গায় আছে। সুতরাং এই সরকারি ব্যয় তো বাড়াতেই হবে এইভাবে। ইশিতা ম্যাডাম যেমনটা বলছিলেন, ঠিক তেমনি মিলেনিয়ালদের কথা তো তাদের কাছে হয়তো লাভজনক, কিন্তু এমএসএমই সেক্টর যারা লকডাউনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বলছেন যে স্মল স্কেল ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। আমি সুদীপ্ত বাবুর কাছে আসবো, বিশ্ব ব্যাংক এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক প্রকল্পের কনসালটেন্ট তিনি। সুদীপ্ত বাবু, একটা কথা বলা হচ্ছে যে মানে এই যে অর্থনীতির অবস্থা এতটা সংকটজনক এই মুহূর্তে, এই যে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট, এই বিষয়টা একটু জানতে চাইবো কতটা যুক্তিযুক্ত এটা এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রথমে বলি যে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট শুরু করেছিল কংগ্রেস গভর্নমেন্ট, 2011-তে পাস হয়েছিল, এবং এই কারণে একটা ধরুন আমি বলছি এই জিনিসটা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও হয় না। মেট্রো রেল চলছে, মেট্রো রেলের কাজ বন্ধ করে দিলাম, 2009 থেকে মেট্রো রেলে ওই জমি দিলাম না, আটকে গেল। কিন্তু আটকে গেলে যে একটা টাকা আটকে যায় সেটা আমরা কখনো ভাবি না। ঠিক সেরকম সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট একটা অনগোয়িং প্রজেক্ট, সেটাকে দুম করে বন্ধ করে দেওয়া যায়? এবং এই সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের জন্য প্রতি বছর 1000 কোটি টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্টের সেভিংস হবে, এবং সেটা ফর এভার। এবং আজকে যে ভাড়া নিয়ে বসে আছে দিল্লিতে বড় বড় বিল্ডিং কিংবা যে অ্যাসেট গুলো বানিয়ে আছে, সেখান থেকে এখানে চলে এলে এখানে টোটাল, এবং এই হিসাবটা মোদী গভর্নমেন্ট দেয়নি, এই হিসাবটা কিন্তু এর আগে মনমোহন সিং গভর্নমেন্ট এবং এটা মীরা কুমার পাস করে গেছে। আমি এবার পরে এই আমার আগে যারা এসেছেন তাদের কিছু কথার উত্তর দিই। প্রথমত মুনাফা, আমি ম্যাডাম যেটা বললেন আমি এটার প্রথমে উত্তর দিই যে কেন মানে মুনাফা বেড়েছে। প্রথমত হলো বাংলায় দেখুন একটাই কথা মুনাফা, ইংরেজিতে ম্যাডাম জানেন অনেকগুলো টার্ম আছে, কোথাও টার্নওভার, কোথাও প্রফিট আফটার ট্যাক্স। আমরা কিন্তু বাঙালিরা একটাই কথা বলি মুনাফা। এবং এই মুনাফাটা কমানোর জন্য আমরা কি কি রাস্তা নিই? আমরা ধরুন যে লোকটা রাস্তায় সবজি বেচছে বলি এই প্রচুর মুনাফা করে দিল, জিনিসটা কেনার পর দুটো পটল তার ওখান থেকে নিজের ব্যাগে ঢুকিয়ে নিই। আমরা বলছি এই মুনাফা এই লোকটা বেশি, এই কি বলে এই মুদি দোকান বেশি করছে, 4 মাস নিয়ে পরের বার ওই মুদি দোকানে খাতা বন্ধ করে 2 মাসের টাকা না দিয়ে পরের দোকানে চলে যায় যে ও প্রচুর মুনাফা করে নিয়েছে আমার। এখানে ভাবতে হবে যে এটা মুনাফা না, এই কোম্পানিগুলো স্টকের দাম বেড়েছে, এবং স্টকের দাম কেন বেড়েছে এটা সম্পূর্ণ একটা ফাইন্যান্সিয়াল একটা সায়েন্স, এবং এই সায়েন্সটাকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে যেহেতু নাকি মানে পৃথিবীর সব বড় দেশগুলো তাদের সুদের হার কমিয়ে দিয়েছিল, ওই পাশ্চাত্য দেশগুলো থেকে বেশ কিছু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আমাদের দেশে স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করেছিল, এবং স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করলে স্টকের দাম বাড়বেই। সো এই স্টকের দাম বাড়ার প্রথম কারণ ছিল এটা। দ্বিতীয় কারণ ছিল গত বছর যখন কোভিডটা চলছে, তখন কোভিডের সময় টেকনোলজি অন্যান্য যেমন ম্যাডাম যেটা বললেন যে ট্রেড, হোটেলস এটসেট্রা বন্ধ ছিল, কিন্তু কোন জিনিসে বেড়েছে? মানুষ বাড়িতে বসে, এই যেমন আমরা বাড়িতে বসে আপনার সঙ্গে প্রোগ্রামটা করছি, সেরকম মানুষ বাড়িতে বসে বিভিন্ন রকম অ্যাপ ইউজ করেছেন এটসেট্রা, এগুলো ইউজ করেছেন, যার ফলে টেলিকম কোম্পানিগুলোর তে ইনভেস্ট বেড়েছে, তাদের বিজনেস বেড়েছে। এবং জিও, নো ডাউট জিও এদের মধ্যে সবার থেকে এগিয়ে, জিওতে মানুষ ইনভেস্ট করেছে, জিও স্টক বেড়েছে। তো এর মধ্যে সায়েন্স, এর মধ্যে এই না যে গভর্নমেন্ট এখানে কোনো রকম হেল্প করেছে কাউকে। গভর্নমেন্ট হেল্প করেছিল আম্বানিদের। গভর্নমেন্ট 1977 থেকে 1997 পর্যন্ত ধীরুভাই আম্বানির থেকে 1 টাকা ট্যাক্স নেয়নি। এটাকে বলে গভর্নমেন্টের হেল্প করা। অথচ গত বছর অনিল আম্বানি সবচেয়ে বড় ট্যাক্স পেয়ার, আর মুকেশ আম্বানি এবং অনিল আম্বানিকে ঘাড় ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট এই পর্যন্ত কেউ টাকা ফেরত দেয়নি। এই আপনারা দেখছেন আজকে মেহুল চোকসি এটসেট্রা 2016 টাকা দিয়ে প্রতিদিন আমাদের টাকা মেরে পালিয়েছে।
পালাতে হতো না, কারণ 2016 আগে আমাদের দেশে কোনো আইন ছিল না। 2016-তে ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড পাস করার পর আমাদের দেশে আইন হয়েছে যে আজকের দিনে কেউ টাকা মেরে পালাতে পারবে না। একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট দুর্ভাগ্যজনকভাবে সুইসাইড করেছেন টাকা না দিতে পেরে। আজকে অনিল আম্বানি আর রুজিয়ার মতো লোক টাকা ফেরত দিয়ে গেছেন এবং 3 জন বিদেশে, তাদের একজনকে আমরা ধরে আনছি আর কয়েকদিনের মধ্যেই। এবার আমি বাকি পয়েন্টগুলোতে আসি আপনার। সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা পয়েন্ট একে একে উত্তর দিচ্ছি। এর আগে যে ম্যাডাম বললেন ওনার কতগুলো পয়েন্টের উত্তর দিচ্ছি। স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই স্কিল ডেভেলপমেন্ট পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা শুধু বলতে চাই। এই যে আপনি বললেন যে 2016 এর আগে কিছু ছিল না, 2016 এর পর থেকে মানুষ এই যে দিচ্ছে, আমি সব আমি ঠিক আছে, আমি যদি মেনেও নিচ্ছি আমরা, তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি অ্যাক্ট ছিল না, মানে আমার মনে হয় খুব সুচতুরভাবে দৃষ্টিটা অন্যদিকে ঘোরানো হচ্ছে, সার্ভাইভাল মেজার্স আলোচনা না করে অন্যদিকে দৃষ্টি ঘোরানো হচ্ছে। এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগত না এটা ভেরি মাচ রেলেভেন্ট, এটা ভেরি মাচ রেলেভেন্ট, কারণগুলো জানি, এটা ভেরি মাচ রেলেভেন্ট। গত 6 বছরের, কিন্তু রোগটা যেহেতু আমি গত 6 বছরের যে বেশ কটা বড় রিফর্ম আনা হয়েছে, তার মধ্যে আইবিসি, রেরা, আপনি ব্যাংকের প্রতিনিধি না, আপনি কোন দলের প্রতিনিধি, আমার তো সন্দেহ হচ্ছে। এটা কিন্তু দৃষ্টিটা অন্যদিকে না আপনারা প্রত্যেকে কোনো না কোনো দলকে সাপোর্ট করেছেন, আপনারা প্রত্যেকে কোনো না কোনো দলকে সাপোর্ট করেছেন। সমর্থন অনুযায়ী সুদীপ বাবু, আমি একটা সাধারণ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে সরকারি কর্মচারী একটা, আমি যে কথাটা বলছি পারলে আপনি ডিফেন্ড করুন, আপনি আমার পার্সোনাল এটা করবেন না, আপনি ডিফেন্ড করুন আমার কথা, আমি ভুল বলছি না। শুনুন, আইবিসি ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড গত 30 ইয়ার্সে, মানে গত 30 বছরের, এবং দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন, এটা তো বলতেই হবে। সাধারণ ভাষাতেই তো দেবো, অসাধারণ ভাষায় দেবো নাকি? সাধারণ ভাষাতেই তো দেবো, অসাধারণ ভাষায় বলবো নাকি? না সুদীপ বাবু, আমি একটা ছোট্ট একটা সাধারণ মানুষের প্রশ্ন আমি দেখি, এই প্রশ্নটা একেবারে অনুষ্ঠান চলতে চলতে আমার কাছে হোয়াটসঅ্যাপে এসে পৌঁছেছে। সেটা হচ্ছে যে যারা অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে থেকেই জানতে চাইছেন মানুষজন যে সব মেনে নিলাম, তাহলে এই যে সরকারি কর্মচারী, সরকারি অফিস মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা যাই হোক সরকারি মানে এত বড় বড় প্যাকেজ, সেক্ষেত্রে সরকারি কর্মচারী ছাঁটাই যখন সরকার লসে চলে, এই এত টাকা দিয়ে, পেনশনের এত টাকা দিয়ে এইভাবে বা বিশেষত কর্মচারীদের, সেক্ষেত্রে ছাঁটাই হয় না কেন? কোপটা কেন সাধারণ মধ্যবিত্তের কাছে গিয়ে পড়ে? না, সরকারি কর্মচারীদের ছাঁটাই করা যায় নাকি? আজকে ছাঁটাই করলে তো মানে বাকি সবাই লাফিয়ে পড়বে, দুম করে সরকারি কর্মচারীদের ছাঁটাই করা যায় নাকি? এটা যে প্রশ্নটা করেছে সে বোধহয় নয়, এটা করা সম্ভব নাকি? এটা গভর্নমেন্ট চলছে, আজকে গভর্নমেন্টের যেমন পরিবেশ দপ্তরের লোক দরকার, সেরকম গভর্নমেন্টের পর্যটন দপ্তরের লোক দরকার। ছাঁটাই করে তাহলে তো আরো দারিদ্র বাড়বে। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমেরিকা করেছিল কি, আমেরিকা ওদের সরকারি কর্মীদের মাইনা কমিয়ে দিয়েছিল, ছাঁটাই না। এবং তারপর মানে যেটা ওই ম্যাডাম বললেন যে ওই লোকের হাতে টাকা দিতে বলছে, ঠিক উল্টোটা করেছিল আমেরিকা, ওরা মাইনাটা কমিয়ে দিয়েছিল। মাইনা কমিয়ে দেওয়াতে বেশ কিছু ইন্ডাস্ট্রি, গার্মেন্ট থেকে শুরু করে বেশ কিছু ইন্ডাস্ট্রি ধস নেমে যায়। সো এটা কখনো সম্ভব নাকি? এটা অসম্ভব ব্যাপার না। তার মানে বলতে চাইছেন যে এক শ্রেণীর মানুষজন যারা তাদের কাছে টাকাটা থাকবে আর এক শ্রেণীর মানুষজনের কাছে টাকাটা থাকবে না। যেমন আমাদের ঋষিতা ম্যাডাম বলছিলেন যে যারা বলছেন নো ওয়ার্ক নো পে, বা কারণ বেতন এমন একটা জিনিস সেটার ভাবে কমানো যায় না, কিন্তু এই পরিসংখ্যান আমি বেসরকারি ক্ষেত্রে বলছি, এবং যে বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার, সবকিছু বেসরকারিকরণ, যার জন্য এত সমস্যা, সেই আশ্রয়টা চলে যাচ্ছে, মাথার উপরে একটা নিশ্চিত নিরাপত্তার ছাদটা চলে যাচ্ছে। মানে এই যেটা আপনি বললেন যে না আমি বলছি হ্যাঁ বলুন স্যার, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ বলুন। সরকারি দপ্তরকে বেসরকারি করছেন না, সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ করছে। কেন করছে? একটা উদাহরণ দিই আপনাকে, আমি আপনাকে একটা উদাহরণ দিই, একটা না 4টে উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনি দেখুন, আজ থেকে 30 বছর আগে বিমানে চড়ার ক্ষমতা সাধারণ মানুষের ছিল না। বিমানটাকে যখন নাকি বেসরকারি সংস্থা এলো, আজকে দেখুন লোকে হাওয়াই চটি করে বিমানে উঠছে। আজ থেকে 30 রামায়ণ মহাভারত হতো, পাড়াতে একটা করে টিভি থাকতো, আজ থেকে পাড়াতে একটা করে টেলিফোন থাকতো, 4 চাকা গাড়ি প্রায় ছিলই না কারো কাছে। যখন সরকার এটা প্রাইভেটের জন্য খুলে দিল, আজকে একটা রিক্সাওয়ালা, আজকে না 2004-এ একটা অ্যাডভার্টাইজ ছিল এয়ারটেলের, যে একটা রিক্সাওয়ালা সে মোবাইল ইউজ করছে, এটা 2004-এর অ্যাডভার্টাইজ। আমি বলছি আপনি যদি এটা ওপেন মার্কেট না করে দেন, তাহলে আজকের দিনে কি করে? আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিচ্ছি। বিদ্যুৎ দপ্তরে বাজপেয়ীজি বলেছিলেন বিদ্যুৎ দপ্তরকে 3 ভাগে ভাগ করে দিতে, এবং আমি থ্যাঙ্কফুল যে বুদ্ধবাবু সেই সময় করেছিলেন, WBSCB কে 3টে ভাগে ভাগ করেছিলেন, যাতে নাকি বেসরকারি ক্ষেত্রে যে বিদ্যুৎ তৈরি হয়, সেই বিদ্যুৎ যাতে সরকারি WBCSL এর মতো কোম্পানি যারা, তারা যাতে বেচতে পারে। ইট ওয়াজ রাইট ডিসিশন।
এবং আমি বলছি এইরকম আজকে আজকে স্পাইসজেট বা এরা না থাকলে, আজকে যদি ভোডাফোন বা এরা না থাকতো বা এই জিও না থাকতো, আজ লোকে আজ চলে যেত এই জিনিসগুলো। আজকে আপনি এফিসিয়েন্সি দেখুন, একটা এফিসিয়েন্সি, একটা প্রাইভেট কোম্পানির এফিসিয়েন্সি এটসেট্রা দেখুন। আর একটা একটা গভর্নমেন্ট, মানে আমি গভর্নমেন্টের বলছি না, আমি রাষ্ট্রায়ত্ত সংস্থার বলছি। আজকে আজ থেকে 5 বছর আগে বিএসএনএল এ আপনাকে গেলে বিএসএনএল দুর্ব্যবহার করে আপনাকে তাড়িয়ে দিতে হতো, 6 মাস পর তোমাকে কারেন্ট দেওয়া হবে। সেই বিএসএনএল আজকে প্রাইভেট অপারেটরস আসার পর রাস্তায় ছাতা নিয়ে দাঁড়িয়ে বলছে আপনি আপনার আধার কার্ডটা দিন, আমরা আপনাকে কানেকশনটা দিচ্ছি। আর প্রাইভেটাইজ কি শুধু অটল বিহারী মোদী গভর্নমেন্ট করছে? পশ্চিমবঙ্গ সরকারে আমি আপনাকে লাস্ট 20 বছরের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একের পর এক বাস স্ট্যান্ড বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। জেএনইউআরএম বাস, যেটা প্রত্যেকটা রাজ্য চালায় সরকারের আন্ডারে, বুদ্ধবাবুর আমলে সেগুলো বেসরকারীকরণ হয়েছে। গ্রেট ইস্টার্ন বেসরকারীকরণ হয়েছে। এইরকম বহু সংস্থা রাজ্য সরকার বেসরকারীকরণ করছে। মমতা ব্যানার্জি আসার পর হলদিয়া পেট্রোকেমিক্যালের বিলগ্নীকরণ করেছেন। মমতা ব্যানার্জি আসার পর এর বিলগ্নীকরণ করেছেন আপনার মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারি। এবং আমি বলছি এর প্রত্যেকটা রাইট ডিসিশন। বুদ্ধবাবু বলুন, মমতা ব্যানার্জি বলুন বা নরেন্দ্র মোদী বলুন, যে কটা ডিসিশন নিয়েছেন এই বিলগ্নীকরণের ব্যাপারে, প্রত্যেকটা রাইট ডিসিশন। আজ পর্যন্ত পৃথিবীতে যে কটা দেশে রাষ্ট্র ব্যবসা করেছে সেই প্রত্যেকটা দেশ ডুবেছে। এবং যেখানে রাষ্ট্র ব্যবসা করেনি, যেখানে জনগণকে ব্যবসা করতে দিয়েছে, তারা প্রত্যেকে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। এবং তার মধ্যে লাস্ট এক্সাম্পল হলো চায়না। বলুন আপনারা বাকিরা যদি কিছু বলতে চান। ডক্টর প্রণাম ধর আমাদের সঙ্গে রয়েছেন। প্রণাম বাবু, এই যে প্রত্যেকটা মুহূর্তে দেশের অর্থনীতি নিয়ে কথা হচ্ছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং ঠিক যেমনটা সুচিত্রবাবু প্রথমে বলেছিলেন যে হ্যাঁ একটা সাময়িক জায়গা হয়েছে, আবার তো জায়গাটাকে তুলতে সময় দিতে হবে। শুধুই কি করোনার কারণ? ভারতবর্ষে অর্থনীতিকে ভেঙে পড়ার পেছনে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এই করোনার দায়টি দেখাতে পারেন? মানে এটাই শুধুমাত্র অজুহাত থাকতে পারে? এই একটা কারণের জন্যই কি ভারতের অর্থনীতি ভেঙে পড়লো? কেন্দ্রীয় সরকারের অন্য কোনো দায় নেই? ডক্টর প্রণাম ধর। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না ডক্টর ধর। আমার মনে হয় ডক্টর ধর আপনার অডিও আসছে না, আমার মনে হয় কোথাও একটা সমস্যা হচ্ছে। এবারে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। বেসরকারীকরণের প্রসঙ্গে আসি। বেসরকারীকরণের প্রসঙ্গ যখন এলো, আমি জানি না কি লজিক আছে যে যুদ্ধাস্ত্র কেনার পেছনে সরকারি সংস্থা হালকে বাদ দিয়ে বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হলো। এবং মানে খুব চেইন অফ কমেন্টটা খুব সুন্দর চলেছে, এটা কোনোটাই নিরীহ ঘটনা নয়। হঠাৎ আমি ডিমানিটাইজ করে দিলাম, সাধারণ মানুষ থেকে নগদ অর্থ তুলে নিলাম, এবং সঙ্গে সঙ্গে আরবিআই এর ডিসিশনগুলো দেখুন যে তাদের সাধারণ মানুষের স্থায়ী আমানতের উপরে সুদের হার কমিয়ে দিলাম। এটা আমি অর্থনীতির ভাষায় বলছি একেবারেই। যখনই সাধারণ মানুষের স্থায়ী আমানতের থেকে সুদের হার কমিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তাদের কি হলো, তার মানে আমি সঞ্চয়ে অনুৎসাহিত করে ব্যয় উৎসাহিত করলাম। যখনই ব্যয় উৎসাহিত করলাম তারা বেশি বেশি ব্যয় করতে লাগলো। ইনজেকশনের মতো একেবারেই আমি জিএসটি অর্থাৎ কনজামশন ট্যাক্স ইনজেক্ট করে দিলাম। দিয়ে যে অর্থ এলো সেই অর্থ দিয়ে আমি আমার যে ভুল, ঐতিহাসিক ভুল, অর্থাৎ কি ঐতিহাসিক ভুল, অর্থাৎ পাকিস্তানের মতো দেশে আমি কতগুলো অপারেশন চালিয়েছি, তার জন্য হিউজ অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার হয়েছে, সেই টাকাটা তো আমায় তুলতে হবে। যুদ্ধাস্ত্র কেনার জন্য আমি যে অর্থ ব্যয় করেছি সরকারি সংস্থাকে বরাত না দিয়ে বেসরকারি সংস্থাকে দিয়েছি, এই ভুলগুলো আমাকে পূরণ করতে হবে। এবং এইগুলো করতে 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 জায়গায় জায়গায় এলাম 2008-এর সঙ্গে 2020-21-এর অবস্থার একটু ডিফারেন্স বলি আপনাকে। 2008-এও কিন্তু সারা পৃথিবীতে একটা বড় আর্থিক বিপর্যয় এসেছিল, যেটাকে আমরা বলেছিলাম সাবপ্রাইম ক্রাইসিস। ভারতবর্ষ কিন্তু তাতে খুব বেশি এফেক্টেড হয়নি, কারণ এই সাবপ্রাইম ক্রাইসিস ভারতের ব্যাংকিং সেক্টরকে এফেক্ট করেনি, কারণ ব্যাংকিং সেক্টরের উপরে যে পরীক্ষা নিরীক্ষা সেটা কিন্তু তখন চলেনি। ব্যাংকগুলো কিন্তু সাপোর্ট দিয়ে গেছে অর্থনীতিকে। কিন্তু 2020-21-এ এসে দেখলাম যে আমাদের সাবপ্রাইম ক্রাইসিসের মতো একটা বড় ক্রাইসিস ব্যাংকিং সেক্টরকে, শুধু করোনা নয়, ব্যাংকিং সেক্টরের উপরে যেই পরীক্ষা নিরীক্ষা 2019 সালে, এবং সেগুলোকে মার্জ করা। মার্জারের দুটো পলিসি আছে, একটা টেকনোলজিক্যাল মার্জার, একটা পলিসি মার্জার। পলিসি মার্জার তো হলো, টেকনোলজিক্যাল মার্জার হলো না। তার ফলে ফল ভুগতে হলো কাকে? সাধারণ মানুষকে। সাধারণ মানুষ যে ইএমআইগুলো দিচ্ছে সেগুলো অনেক সময় বাউন্স করে ফিরে আসছে, তার ফলে তাকে অ্যাডিশনাল ইন্টারেস্ট পেনাল্টি দিতে হলো। এই যে টেকনোলজিক্যাল মার্জার না করে পলিসি মার্জার করা, এবং তার মধ্যে রয়েছে একটা অন্তর্নিহিত ভাবনা যে বেসরকারীকরণ ব্যাংকগুলোর। হঠাৎ কি কারণে হলো জানি না, এবং ব্যাংকগুলো তার প্রতিবাদ করলো।
এবং এই যে পরপর ঘটনা প্রবাহ সবটাই কিন্তু বেসরকারি ক্ষেত্রকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। জিওর যে কথা বলা হলো, জিওর সাধারণ মানুষকে একটা হঠাৎ সুবিধা দেওয়া হলো, 2-3 বছর ধরে তারা ফ্রিতে কল করতে পারবে। তারা একেবারে হিপনোটাইজড হয়ে জিও কলে ঢুকে গেল এবং তারপর জিওর যে কল রেট বাড়িয়ে দেওয়া হলো। এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন, জিএসটি যখন ইমপ্লিমেন্টেড হলো তখন একমাত্র সংস্থা, সুদীপ্তবাবু আপনি বলবেন, আমারটা শেষ হয়ে যাক, জিওকে জিএসটির কিন্তু একমাত্র জিওকে দেওয়া হলো। এগুলো সবই নিরীহ ঘটনা, সুদীপ্তবাবু বলবেন যে এই পরপর ঘটনা প্রমাণ করে যখন ভারতবর্ষের মানুষ বিপদে পড়লো, যখন প্যান্ডেমিক এলো, অর্থাৎ যখন সারা পৃথিবীতে মানুষ আক্রান্ত হচ্ছে 2020 জানুয়ারিতে বা 2019 ডিসেম্বরে, তখন ভারতবর্ষে লকডাউন ঘোষিত হলো না। ঘোষিত হলো কখন? যখন আমেরিকার বা ব্রিটেনের কোনো একজন বিখ্যাত ব্যক্তি আসার কথা ছিল, তাই লকডাউন ঘোষণা করা যায়নি। তার ঘটনাটা হয়ে যাওয়ার পর মার্চ মাসে লকডাউন ঘোষণা হলো। কখনো থালাবাটি বাজাতে বলা হলো, কখনো আলো নিভিয়ে রাখতে বলা হলো, কিন্তু সঠিক যে মেজার, তার যে ভ্যাকসিনেশনের পদ্ধতি সারা পৃথিবীতে শুরু হলো, ভ্যাকসিনেশনের পরীক্ষা নিরীক্ষা, ভারতবর্ষও কিন্তু সেখানে পিছিয়ে ছিল না। লকডাউনের প্রথম পর্বে যেভাবেই হোক ভারতবর্ষ কিন্তু সেটাকে ঠেকিয়ে রেখেছিল এই সংক্রমণকে, এবং যথেষ্ট প্রশংসনীয় জায়গায় ছিল। কিন্তু জানুয়ারি মাসে যে ভ্যাকসিনেশন শুরু হলো, সেটা হঠাৎ স্লো ডাউন হয়ে গেল ওই বেসরকারি ক্ষেত্র, অর্থাৎ ভারতবর্ষের তৈরি ভ্যাকসিনকে সুবিধা দেওয়ার জন্য, বেসরকারি ক্ষেত্রকে সুবিধা দেওয়ার জন্য এই প্রসেসটাকে স্লো ডাউন করে সেকেন্ড ওয়েভটাকে নিয়ে আসা হলো। এবং যখন মানুষ মরে যাচ্ছে, মানুষ যন্ত্রণায় ছটফট করছে, যখন মানুষ মৃত্যুর হার বাড়ছে, যখন সংক্রমণের হার বাড়ছে, তখন দেশের সম্রাট নীরও কিন্তু বেহালা বাজাতে ব্যস্ত। তার কানে এটা পৌঁছালো না। তিনি কিন্তু লকডাউন অ্যানাউন্সটা রাজ্যগুলোর ওপর ছেড়ে দিলেন এবং তিনি কনসেন্ট্রেট করলেন কোথায়? কোনো একটা রাজ্যের নির্বাচনে কি করে জিতবেন, সেখানে এসে কি করে প্রভাব বিস্তার করবেন, কিভাবে চায়নার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তার থেকে আর্থিক অনুদানগুলো বন্ধ করবেন, এগুলো তার ভাবনা চিন্তার মধ্যে। অর্থাৎ দেশের রাজা যদি যাক প্রাণ, দেশের রাজা ভগবান। দেশের রাজা যদি মূক ও বধির হন, তার কতগুলো অবিবেচক সিদ্ধান্তের ফল তো সাধারণ মানুষকে ভোগ করতে হবেই। তাই আমরা আত্মনির্ভর হয়েছি না আত্মহত্যার জন্য প্রস্তুত হচ্ছি, আমার যথেষ্ট সন্দেহ আছে। ধন্যবাদ। যায় যদি যাক প্রাণ, শূন্য স্থান হোক পূরণ, ভগবান তিনি। যাই হোক, সদ্য আমি সুদীপ্তবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আমি একবার কংগ্রেসের প্রতিনিধির কাছে আসবো, তিনি রয়েছেন, এবং আমি কৌস্তববাবুর কাছে আসবো, কৌস্তব বাগচি। আর আরেকটা জিনিস আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইবো, এটা আমার খুব জানার আগ্রহ। এই যে জিওর প্রসঙ্গে বলা হয়, আমরা সকলেই কম বেশি নানা রকমের কানেকশন ব্যবহার করে থাকি। 599 টাকায় ফ্রি কল, এই ফ্রির আমার কাছে অর্থটা পরিষ্কার নয়। 599 টাকা দিয়ে আমি রিচার্জ করছি, দিয়ে আমার আনলিমিটেড, আমার কাছে এই কনসেপ্টটাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। যাই হোক, আমি কৌস্তব বাবুর কাছে আসবো। কৌস্তব বাবু, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যুদ্ধের চেয়েও খারাপ অবস্থা ভারতীয় অর্থনীতি, কি বলবেন আপনি? এখানে অনেক কটা জিনিস মূল আলোচনা ব্রডার পার্সপেক্টিভ আমরা চলে গেছি। এখানে আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট নিয়ে আলোচনা, সোশ্যালিস্টিক ইকোনমি নিয়ে আলোচনা করলাম, ক্যাপিটালিস্টিক, কিন্তু যারা আলোচনা করছে এটা জেনে রাখা উচিত যে ভারতবর্ষের ইকোনমিটা ইজ আ কমপ্লিট অ্যান্ড গ্লেয়ারিং এক্সাম্পল অফ মিক্সড ইকোনমি। যেটা পণ্ডিত নেহেরু সেই সময় বলেছিলেন যে ভারতবর্ষে সোশ্যালিজম সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ ইকোনমি যেরকম চলবে, সাথে সাথে ক্যাপিটালিস্টিক জিনিসটা থাকবে, দেয়ার শুড বি আ মিক্সড প্যাটার্ন অফ ইকোনমি। মুশকিলটা সেটা হচ্ছে এখন যে বর্তমান পরিস্থিতি, আমি অত দূরে যাব না, আমি এই নিয়ে আলোচনা করার বহুত বড় প্রেক্ষাপট আছে, অনেক কিছু আছে। আমার কথাটা হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তে খুব জলজান্ত কিছু উদাহরণ, যেটা ভারতবর্ষের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, সেটা হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি। যে গরিব থেকে গরিব হচ্ছে আর বড়লোক দিনের দিন বড়লোক হয়ে যাচ্ছে। বলা হচ্ছে ভারতবর্ষের 10% যে রিচেস্ট যারা, তাদের কাছে প্রায় 80% ভারতবর্ষের ওয়েলথ তাদের কাছে। এবং এই যে ইনইকুয়ালিটিটা, এটা আপনারা দেখবেন স্ট্যাটিস্টিক্যালি, ফ্যাক্টস ফিগার্স গুলো দিয়ে দেখবেন, যখন অটল বিহারী বাজপেয়ী সাহেব যখন চলে যান, সেই সময়তে এই জায়গাটা থেকে যখন মনমোহন সিং যখন আসেন, এইটাকে উনি অনেকটা নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। কারণ ভদ্রলোক কথা কম বলতেন, তো ভদ্রলোক অত বেশি বাজে বকতেন না। ভদ্রলোক একটা জিনিস বলেছিলেন 2004 সালে, আমি বাজে বলার দরকার কি আছে? এখন যদি আমি যদি এখন ধরুন, আমি যদি এখন
ক্লাস 2 পাস লোকজনের সামনে গিয়ে যদি এখানে আমি অর্থনীতি বোঝাতে শুরু করি, তারা বলবে এটা গায়ে মাখে না মাথায় দেয়। যার জন্য মনমোহন সিং এর কথা বোঝার সাধ্য সবার নেই, যেটা যাদের সাধ্য নেই তারা বুঝবে না। মনমোহন সিং যার জন্য কখনোই এসে বলেননি যে কালকেই আচ্ছে দিন চলে আসবে, লোকের পকেটে পকেটে 15 লক্ষ টাকা চলে আসবে, কখনোই বলেনি, কারণ উনি বাজে বকার লোক না। উনি তো পড়াশোনা করেছেন, এখন নিজেকে স্বঘোষিত চালাও বলেননি। যাই হোক, এখন মনমোহন সিং এর সমস্যা হচ্ছে, মনমোহন সিং বলেছেন 2004 সালে ক্ষমতায় আসার পর আস্তে আস্তে আমি চেষ্টা করব যাতে বাই 2020 ইন্ডিয়া ইকোনমিক্যালি একটা সুপার পাওয়ারের জায়গায় পৌঁছায়। উনি যেটা উনার লক্ষ্য স্থির করেছিলেন যে ইকুয়ালিটি, এই যে ইনকাম ইনইকুয়ালিটি, মানুষের টাকায় অর্থের যে মানুষের মধ্যে যারা বৈষম্য, সে বৈষম্যটা দূর করতে হবে, যেটা এই সরকারের আমলে জিনিসটা আরো প্রকট হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের কংগ্রেস দলের কাছে বা আমাদের কংগ্রেস দলের সিম্পেথাইজার এরকম কোনো বড় বড় অর্থনীতিবিদ নেই, কঙ্গনা রানাওয়াত বা অক্ষয় কুমারের মতন আমাদের কাছে বড় বড় অর্থনীতি। আজকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কথা ওনারা বলছিলেন বা অমর্ত্য সেনের কথা বলছিলেন, এবং রিসেন্টলি আমি সিআইআই এর প্রেসিডেন্টেরও কথা শুনছিলাম। উনি তো বলছেন যে ফরগেট অ্যাবাউট ইনফ্লেশন, আপনারা দরকার পড়লে টাকা ছাপিয়ে মানুষের হাতে দিন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন, বাবুর কথা শুনতে পাচ্ছি না আমি আবার। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে কঙ্গনা রানাওয়াত বা অক্ষয় কুমারের মতন তো ইকোনমিস্ট আমাদের নেই। এখন যারা ইকোনমি বোঝে, সেই বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা ধরুন অমর্ত্য সেন, যারা বাস্তব কথাগুলো বলছে, যেটা ম্যাডাম একটু আগে বলছিলেন, সেটা হচ্ছে মানুষের হাতে ক্যাশ ফ্লোটা কেন দরকার। গুড ইকোনমিক্স ব্যাড ইকোনমিক্স, এতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, কেন দরকার, টু কিপ দি হুইলস অফ দি ইকোনমি রানিং, যাতে অর্থনীতির চাকাটা ঘোরে। অর্থনীতির চাকাটাকে তো ঘোরাতে হবে। আজকে আমার হাতে টাকা আছে, আমরা জিনিস কিনছি, সেই কেনার ফলে সেই ম্যানুফ্যাকচারিং সেক্টরে সেই জায়গাটার উৎপাদন বাড়ছে, সেখানে 10টা লোক কাজ করছে, সেখানে শ্রমিকদের মাইনে হচ্ছে। এই যে ওভারঅল যে সিনারিও, এটাই তো বোধ বুদ্ধি কাউরি নেই। এখন ভারতবর্ষের আমাদের যে অর্থনৈতিক মানে যিনি মন্ত্রী আর কি, যে আমাদের কি বলে নির্মলা সীতারামন, তাকে নিজের স্বামী পর্যন্ত মান্যতা দিচ্ছে না অ্যাজ অ্যান ইকোনমিস্ট, অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার। তার স্বামী বলছে যা করছে সব ভুল, তার বাড়ির লোক তাকে বলছে যে যা পারছে সব ভুল ভাল করছে। তা এখানে সাধারণ মানুষ কি বলবে? আপনি বলুন, এই যে একটা এই 2014 সালে আসার পর থেকে শুধু বড় বড় কথা, এই রিফর্ম হয়েছে, এই রিফর্ম হয়েছে, এই ইনভেস্টমেন্ট এসছে, যখনই জিজ্ঞেস করা হচ্ছে বলছে ইনভেস্টমেন্টের প্রস্তাব এসছে। আজকে আমার তো ইচ্ছা হতে পারে আমিও প্রস্তাব দিতে পারি ক্যাটরিনা কাইফকে যে তুমি আমাকে বিয়ে করবে, তো থোড়ি আমাকে বিয়ে করবে। এই প্রস্তাব তো আমি যাকে খুশি দিতে পারি, কিন্তু আলটিমেটলি ইমপ্লিমেন্টেডটা হচ্ছে কোন জায়গাটা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র কিছু হলেই টিভির সামনে এসে কেঁদে দিচ্ছে, কিছু হলেই বলছে পাকিস্তান বোম মারছে। মানুষের পেটে খিদেতে, আমি আজকেও বলছিলাম যে আমার বাড়িতে যে বাজার করে তাকে আমি আজকে বলছিলাম সরষের তেল প্রায় 180 টাকা কিলো, যেটা আগের বছরেও গিয়েও 100 টাকা ক্রস করেনি। এসব যখনই প্রশ্ন করতে যাবেন দেখবেন টিভির সামনে কাঁদছে, যখনই প্রশ্ন করবেন বলবেন পাকিস্তান বোম মেরেছে। মূলত যেটা কথা সেটা হচ্ছে সরকারকে এই মুহূর্তে অ্যাক্ট করতে হবে। এই কোভিড এসে যাওয়াতে তো সরকার তার অজুহাত পেয়েছে। একটা লিডারের কাজ অজুহাত খোঁজে না, একটা লিডারের কাজ হচ্ছে অজুহাতটাকে সাইডে রেখে মানে দেশকে পথ দেখানোর জন্য। সেই পথটা কি, যে রাহুল গান্ধী খুব ভালো বলেছে, দেশের এই মুহূর্তে নেতা দরকার, ইভেন্ট ম্যানেজার দরকার নয়। তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষকে তো পথ দেখাতে হবে। এখন ফাইন্যান্স মিনিস্টার দোষ দিয়ে লাভ নেই, কারোরই কোনো কাজ নেই, মোদী সাহেব যা বলবেন তাই হবে। আজকে ভারতবর্ষে কোন দিশায় চলবে, একটা প্রপার ইকোনমিক যে প্যাকেজ সেটা সরকার বলুক যে আমরা এই দিশায় চলতে চাইছি। যে ইকোনমি ভারতবর্ষে আজকে ওভার দি ইয়ার্স এরকম ইতিহাসে কোনোদিন হয়নি যে এই জিডিপি 7.35% একটা কন্ট্রাক্ট করেছে, এটা কোনোদিন ইতিহাসে হয়নি ভারতবর্ষে। শুধু কোভিড বলে তো চেঁচালা হবে না। আজকে কোভিড এর বাজারেও তো বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম আমাদেরকে ছাপিয়ে যাচ্ছে, পার ক্যাপিটা জিডিপি বাংলাদেশ আমাদেরকে ছাপিয়ে যাচ্ছে। লজ্জা হওয়া উচিত যে আমাদের পাশে একটা পুচকি দেশ, যারা আমাদের হাতে যাদের সৃষ্টি, আমাদের অবদান না থাকলে যে দেশটা সৃষ্টি হতো না, তারা আজকে আমাদেরকে পার ক্যাপিটা জিডিপিতে ছাপিয়ে যাচ্ছে। কখনো কখনো আয়নার দিকে তাকিয়ে ওই কাঁদা প্র্যাকটিস না করে নিজেদের দিকে তাকিয়ে নিজেদেরকেও ছি বলতে হয়। তবে গিয়ে একটা জায়গায় গিয়ে নিজের ভুল ত্রুটিটাকে খুঁজে পেয়ে নিজেকে নিজে মাঝে মাঝে ছি বলতে হয়। ওই কান্না কাটি আর পাকিস্তান বোম মারছে এই বলে বেশি দিন চালানো যাবে না। আমরা এখনই মানে রাজনীতিটা একটা দূরের সাইডে সরিয়ে রেখে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলুন, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলুন, কংগ্রেসের বিভিন্ন বরিষ্ঠ নেতারা, তারা বিভিন্ন সাজেশন দিয়েছে, খোলা মনে সাজেশন দিয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে সরকার সেগুলো অ্যাকসেপ্ট করবে না।
তাদের নিজেদের কিছু হিডেন এজেন্ডা আছে। আর একটু আগে ভদ্রলোক বলছিলেন না সেন্ট্রাল ভিস্টা নিয়ে কথা, অবশ্যই কংগ্রেসের আমলে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের কংগ্রেসই চেয়েছিল সেটা হোক, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আজকে ভারত বায়োটেকের মতন একটা কোম্পানি 3,000 কোটি টাকা অনুদান চায় যে ভারতবর্ষে ভ্যাকসিনেশন প্রোডাকশন করার জন্য বাড়াতে হবে, আমাকে অনুদানটা দাও, সেটা দেওয়া হয় না যে না টাকা নেই বলে, আর এদিকে 20,000 কোটি টাকা সেন্ট্রাল ভিস্টা যখন চলে, আপত্তিটা সেই জায়গাতে। ধন্যবাদ। আমি হ্যাঁ প্রিয়দর্শিনীদির কাছে আসবো, প্রিয়দর্শিনীদির কথা শুনবো। আমি ম্যাডামের কাছেও আসবো, ঈশিতা ম্যাডামের কাছে। আচ্ছা, আমাকে 7টা বলা হয়েছিল, আমার একটা প্রোগ্রাম আছে, আমি একটু বেরিয়ে যাবো কাইন্ডলি। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ কৌস্তব বাবু, ধন্যবাদ আপনার মতামত আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আসবো, আমি প্রিয়দর্শিনীদি হাত তুলেছেন, আসবো। আমি সুদীপ্ত বাবুর কাছে অনেকগুলো উত্তর নেওয়ার রয়েছে এবং ডেপুটি এডিটর ইন চিফকে আমি বিশ্লেষণে অবশ্যই দেবো। জয়দেব দা অনুগ্রহ করে সঙ্গে থাকুন। প্রিয়দর্শিনীদির কাছে আসার আগে আমি একটু ঈশিতা ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, এই মুহূর্তে যে সামগ্রিক পরিস্থিতি এবং যে প্রশ্নচিহ্ন জায়গাটা যেটা ডক্টর ধর আমাদেরকে বললেন, যে কোনো একটা আইওয়াশের জায়গাও একটা যেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার করা হয়েছে, যদিও এই যে বেসরকারীকরণ যে যুক্তিযুক্ত, এই কথাটা কিন্তু আবার সুদীপ্ত বাবু স্পষ্ট যুক্তি দিচ্ছেন। ম্যাডাম কি বলবেন? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আমার মনে হয় ঈশিতা ম্যাডামের বোধহয় আমার মনে হয় কোথাও আমি কথা পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের আলোচনা অনেকটা অন্যদিকে চলে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে জিডিপির এই 40 বছরের রেকর্ড বেকারি, 40 বছরের রেকর্ড জিডিপি সংকোচন, দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেল গ্যাসের দাম, মানুষের ক্ষুধা রেকর্ড জায়গায় পৌঁছেছে। এইখানে দাঁড়িয়ে যদি আমরা আলোচনাকে অন্যদিকে রাখি, যদি যারা বিশেষজ্ঞের মতামত আমরা দিতে বসেছি আমরাও যদি বিভিন্ন দিকে ছড়িয়ে দেবার চেষ্টা করি, তাহলে আমরা দেশের মানুষের সাথে সঠিক কাজ করব না। এখানে দাঁড়িয়ে প্রাইভেটাইজেশন, আমাদের দেশ মিক্সড ইকোনমির দেশ, আমাদের দেশ এটা যোজনা কমিশন ছিল, আমাদের দেশ পাবলিক প্রাইভেট দুটো রেখেই চলে, কিন্তু একাধারে কোনো লাগাম ছাড়া প্রাইভেটাইজেশন এবং পাবলিক সেক্টরকে শুষে দেওয়া, বিশেষত আজকে দাঁড়িয়ে স্বাস্থ্যক্ষেত্র আমরা সবাই বুঝছি অক্সিজেন নেই, কি অবস্থা এই কোভিড এর সময় জনস্বাস্থ্যতে, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা সারা দেশ জুড়ে। এটা নিয়ে আলোচনা হবে না? এখানে প্রাইভেটাইজেশন, যেখানে স্পেন সবটা পাবলিকে নিয়ে গেল, যে একটা অতিমারির সময় আমাদের এই পরিস্থিতি কোন জায়গায় নিয়ে যেতে পারে প্রাইভেটাইজেশন। কৃষকরা আজকে এত দিন ধরে ধর্ণা দিচ্ছে যে তাদের কৃষি বিল সবকিছু এই কোভিড এর সময় পাস করাতে হবে আলোচনা ছাড়া। পার্লামেন্টে দাঁড়িয়ে আলোচনার যখন কোনো সুযোগ নেই, সবকিছু করার সময় ঠিক এখন যখন মানুষের সর্বনাশটা সবচেয়ে বেশি, প্রশ্নটা এই জায়গায় সরকারকে নিঃসন্দেহে দায় নিতে হবে। যে সরকার কেন্দ্রে আছে তাকে দায় নিতেই হবে, আর কোনো উপায় নেই। এবং দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে এর থেকে উত্তরণের কথা ভাবতে হবে এবং সবাই মিলে বসে ভাবতে হবে। কারণ দেশের দিকে সবাই তাকিয়ে আছে, অন্য দেশ আমাদের দেশের মতন একটি দেশ যার এত বেশি তার রিসোর্স রয়েছে, ম্যান পাওয়ার রয়েছে, সেই দেশ যখন এইভাবে মুখ থুবড়ে পড়ছে, তখন নিশ্চয়ই সারা পৃথিবীর কাছে এটা আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। এই দেশকে বাঁচানোর দায়িত্ব তো সকলের রয়েছে। কেন আমরা এটা পারবো না? কেন আমরা এই জায়গায় দাঁড়িয়ে এখন যারা কেন্দ্রের সরকারে আছে নিশ্চয়ই তাদের দায়ভার নিতে হবে। সবকিছু রিফর্মস করবার সময় লেবার কোডস থেকে, শ্রম কোড থেকে, ফার্ম লস থেকে, সবকিছু সেন্ট্রাল ভিস্টা থেকে সবকিছু করবার সময় এই জায়গায় এখনই বেছে নেওয়া হলো। অনেক আলোচনা, অনেক বিতর্ক, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, এতে যাওয়ারই এখন সময় নেই। আপনারা দেখুন আজকে পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অক্সিজেন নেই, বেড নেই, আর গঙ্গার মধ্যে গঙ্গাবক্ষে মৃতদেহ ভাসছে, লাশ ভাসছে, অন্ধকার দেশে আমাদের পৌঁছে যেতে হচ্ছে। শুধুমাত্র পাবলিক এক্সপেন্ডিচার ইন হেলথ এই জায়গা, পাবলিক এক্সপেন্ডিচার, শিক্ষা তো বললামই না এই কারণে, কারণ শিক্ষার অবস্থা খুবই খারাপ। এখানে যদি আমরা এখনো
এখনো যদি আলোচনাটা অন্যদিকে ঘোরাতে থাকি, এখনো যদি চোখ বন্ধ করে থাকি, আমরা কি দেশপ্রেমের কাজ করব? আর মানুষের হাতে টাকা দেওয়া দিয়ে শুরু হয়েছিল, আজকে বলা হচ্ছে যে মানুষকে স্বাস্থ্য শিক্ষা, এই অমর্ত্য সেনের ক্যাপাবিলিটির কথা বলা হলো, স্বাস্থ্য শিক্ষা এই দুটোই যদি মানুষের না থাকে, সে কি করে সক্ষম হবে? কোন স্কিল তার আসবে? মানুষকে মেরে ফেলে তো স্কিল দেওয়া সম্ভব নয়, তাকে না খাইয়ে রেখে তো স্কিল দেওয়া সম্ভব নয়। এগুলোর ব্যবস্থা কোনো রকম ভাবে করতে হবে। আগে মানুষ বাঁচুক, সে আগে 6টা মাস বাঁচুক। আজকে যা অর্থনীতির অবস্থা দেখাচ্ছে, তাতে আর 6টা মাস অনেক গরিব মানুষ বাঁচবে কিনা সেখানে সন্দেহ দেখা যাচ্ছে। তার খাওয়া, তার থাকা, তার সুস্থ থাকা সবটাই আজকে সংকটের মুখে দাঁড়িয়ে। তা আগে মানুষ বাঁচবে, তারপর তো এগুলো হবে। এক্ষুনি রিফর্ম করার সময়, এটা কোনো আলোচনা সাপেক্ষে সবটা হতে পারে একটু ভালো সময়। ভালো সময়ের মুখ দেখতে গেলে আমাদের এই আগের কাজগুলো করতে হবে, এই জনদরদি কাজগুলো করতে হবে। এটা জনদরদ নয়, এটা বাধ্যতামূলক কাজ। অন্য সমস্ত দেশ এই কাজ করছে, অন্য সমস্ত দেশ তাদের কোভিড মোকাবিলায় তার বাজেট বরাদ্দ বাড়িয়েছে। আর টাকা কি করে আসবে? অনেকেই নোট ছাপানোর কথা বলেছে। সুপার রিচদের ট্যাক্স করা যেতে পারতো। আর জিএসটি, পণ্য পরিষেবা কর, এখনো পর্যন্ত একটি কমিটি হয়েছে যাতে এই মেডিকেল ইনস্ট্রুমেন্টস, তাদের এখনো পর্যন্ত জিএসটি পড়ে আছে, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি, এগুলোতে কোভিড কেয়ারের জন্য এটা নিয়ে আলোচনা চলছে। সেকেন্ড ফেজ আমরা ঢুকে গেছি, তৃতীয় ফেজ আসছে। মানুষ বাঁচবে কবে? এটা তো একটা বড় প্রশ্ন। আপনার এখানে যে রেখাচিত্রগুলো আমরা স্ক্রিনে দেখছি, সবটাই আমাদের নিম্নমুখী দিকে যাচ্ছে, এবং এই নিম্নমুখী থেকে আমরা উঠবো। আজকে এই স্বপ্নটা দেখতে দেখতেই যদি দেশের বেশিরভাগ মানুষ মারা যায়, তাহলে কি হবে? ধুকতে ধুকতে যদি বাঁচে, তাহলে এই মরবিড অস্বাস্থ্যকর ভারতবাসী তারা কোন জায়গায় যাবে? কি দেশ তারা তৈরি করবে? দেশের মানুষ ছাড়া তো দেশ তৈরি সম্ভব নয়। এবং এটা সাধারণ অর্থনীতির বিষয়। এটা অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তারা তো সকলের কথাই এখানে শুনলাম, আর অনেকের কথা বলছি, যে তারা তো সাধারণভাবে এই কথাটাই বলেছেন। দেশের অনেক অর্থনীতিবিদ বলেছেন যে মানুষকে বাঁচিয়ে এই মুহূর্তে রাখতেই হবে। কেন মানুষের তার কাছে তার পুণ্যবৃত্তি করার জন্য ন্যূন ব্যবস্থা থাকবে না? কেন আমার জিনিসপত্রের দামের ওপরে কিছুটা লাগাম পড়ানো হবে? কেন জিএসটি পড়বে আমার কোভিড কেয়ারের জন্য যে স্বাস্থ্য চিকিৎসা? কেন স্বাস্থ্য বরাদ্দ বেশি হবে না? স্বাস্থ্য বরাদ্দে যা বেশি করা সম্ভব এই বছর বাড়তি করে করা যেতে পারে। এই বছর বাড়তি করে সরকারকে পেছনে দাঁড়িয়ে সরকারি ব্যয় বাড়াতেই হবে। কি করে সরকারি ব্যয় বাড়ানো সম্ভব? টাকা ছাপানো তো একটা বিষয়, সুপার রিচদের ট্যাক্স করা একটা বিষয়। আপনারা বলুন তো, নোটবন্দিতে কার লাভ হয়েছে? কি হয়েছে দেশের কোন সুবিধা হয়েছে? অর্থনৈতিক কোন সুবিধা, সামাজিক কোন সুবিধা? নোটবন্দিতে কি হয়েছে? কেন হয়েছিল নোটবন্দি? যে কারণ বলা হয়েছিল, সে কারণগুলো কোনোটাই তো খুব একটা পরে দেখা গেল যে তার কোনো ফলাফল আমরা পাইনি। এইখানে দাঁড়িয়ে আমাদের মৌলিক ক্ষেত্রগুলোকে তুলে ধরার জন্য যদি পরিকল্পনা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেখানে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র ছাড়া কোনো পৃথিবীতে কোনো দেশ অতিমারি মোকাবিলা করতে পেরেছে? রাষ্ট্র ছাড়া কোনো দেশ এই যে কোনো বিপর্যয় মোকাবিলা করতে পেরেছে? যুদ্ধের থেকেও খারাপ অবস্থা আজকে আপনাদের টাইটেল। কিন্তু যুদ্ধ তো একটা বাইরের বিষয়। যুদ্ধ আসবে, যুদ্ধ চলে যাবে, যুদ্ধ রেখে যাবে। মোকাবিলাও কি রাষ্ট্র ছাড়া সম্ভব হয়েছে? আপনারা বলুন তো। রাষ্ট্র ছাড়া সম্ভব নয়। বিরাষ্ট্রীয়করণ, বেসরকারীকরণ প্রথম থেকে আছে আমাদের দেশে। কতটা করা হবে, কতটা না করা হবে, এই নিয়ে বিতর্ক চলতে পারে, এই নিয়ে বিতর্ক হতে পারে। রাষ্ট্রকে বিপদের সময় পেছনে দাঁড়াতে হয়। কাউকে, মানুষের, বিপন্ন মানুষের দেওয়ালে পিঠ দিয়ে থাকার মতো দেওয়াল চাই। দেওয়ালটা হলো রাষ্ট্র। রাষ্ট্র যদি গুটিয়ে নেয় সে জায়গা থেকে, তাহলে সে দেশকে বাঁচানো সম্ভব নয়। আজকে এটাই আমাদের দেশের সব থেকে বড় ট্র্যাজেডি,
যে দেশকে দেশ বিপন্ন হতে দেওয়া হল, এইটাই ট্র্যাজেডি, এটাই। অত্যন্ত সুন্দর করে ঈশিতা ম্যাডাম গুছিয়ে বললেন যে দেয়ালে যদি পিঠ ঠেকতে হয় তাহলে তো দেয়ালটাকে থাকতে হবে, আর সেই রাষ্ট্র হচ্ছে সাধারণ মানুষের কাছে সেই দেয়ালের জায়গাটা। সুদীপ্ত বাবুর কাছে আমি আসবো, কিন্তু তার আগে আমার মনে হয় প্রিয়দর্শিনীদের একটা প্রশ্ন ছিল, সেটা নিয়ে সুদীপ্ত বাবুর কাছে আসাটাই ভালো। সুদীপ্ত বাবু একসঙ্গে জট ডাউন করে উত্তর দিতে পারবেন। হ্যাঁ বলুন প্রিয়দর্শিনী। হ্যাঁ, সামাপ করবো জয়দেবদার কাছে এসে। হ্যাঁ বলুন প্রিয়দর্শিনী। একদম একদম, আমার কয়েকটা প্রশ্ন আছে, মানে সেটা সুদীপ্ত স্যারকে, কারণ বাকি যারা স্যার আছেন, ম্যাম আছেন, তারা আমার মোটামুটি আমার একই কথা আমরা বলছি। তো আমার এখানে একটা সত্যি ভিন্ন প্রশ্নটা এরকম, জিনা, আমরা তো এতগুলো রাজ্য মিলে একটা দেশ। এবারে সুদীপ্ত স্যার বলছিলেন যে প্রচুর পলিসি এসছে, হ্যান এসেছে, ত্যান এসেছে, এবং প্রত্যেকটা বেনিফিশিয়াল পলিসি, প্রত্যেকটা দেশের জন্য সাংঘাতিক ভালো পলিসি। প্রত্যেকটা পলিসির যে ইমপ্লিমেন্টেশন, সেগুলো কিন্তু প্রত্যেকটা স্টেটে এক হয়নি। প্রত্যেকটা পলিসি বাজেট এক হয়, প্রত্যেকটা টু দ্য স্টার্টআপ ইন্ডিয়া, যেটা ব্যবসা, যেখানে তুমি বলছো তুমি মেয়েরা ব্যবসা করবে, হ্যান করবে, ত্যান করবে, মানে পশ্চিমবঙ্গ, আসামের অবস্থা খুব খারাপ ছিল, কয়েকদিন আগে আসাম ঠিকঠাক হয়েছে, মানে তাও মানে খুবই অবস্থা খারাপ। সেভেন সিস্টার্স, ইস্টার্ন ইন্ডিয়া পুরোপুরি এরকম ভাবে নেমে গেছে। এবং মানে সুদীপ্ত স্যার যদি বলেন, আমি সুদীপ্ত স্যারকে অনেক ডকুমেন্টেশন দেখিয়ে দিতে পারবো। এবং এছাড়া বিভিন্ন এমএসএমই গ্রান্টস থেকে শুরু করে সবকিছু কিছু স্টেটের জন্য বেশি এবং কিছু স্টেটের জন্য কম। অবশ্যই সেটা কিছু ইকোনমির উপর ডিপেন্ড করবে, কিছু ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করবে। সেরকম এর ক্ষেত্রেও কিছু জায়গায় বেশি, কিছু জায়গায় কম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা খুব সাংঘাতিক মানে স্কিউড রিয়ালিটির মধ্যে আছি জিনা, যে জায়গাটাতে কিছু কিছু স্টেটে ডেভেলপমেন্ট হয়েছে বা হতে পারে, পসিবিলিটিস আছে, কিছু কিছু স্টেটে ডেভেলপমেন্ট হয়নি, সেখানে এমএসএমই গ্রোথ হয়েছে, পসিবিলিটিস আছে। কোথাও একটা গিয়ে রাষ্ট্র, যেটা ওয়ান নেশন পলিসি যেটা বলছে, ওয়ান নেশন ওয়ান পলিসি ওয়ান রুল, হেনা তেনা, সেইখানে কোথাও একটা কিন্তু ন্যাশনালি আমরা একটা বিভেদের মধ্যে চলে যাচ্ছি। কারো ভালোবাসা, কেউ ফেভারিটিজম করছে, কোথাও করছে না, কোথাও ফান্ডস আসছে, কোথাও আসছে, এটা কি হচ্ছে যতই তুমি বলো হচ্ছে। এবং সেই জায়গায় সাথে যে জায়গায় রাষ্ট্র কেন্দ্র, রাজ্য কেন্দ্র দ্বিমত আছে, প্রবলেম আছে, সেই জায়গায় অ্যালোকেশনস গুলো আসছে না বা আটকিয়ে দেওয়া হচ্ছে। এবং সেটার জন্য পশ্চিমবঙ্গ অবশ্যই সাফার করেছে, কিন্তু শুধু পশ্চিমবঙ্গ সাফার করেনি, আমি এটাই বলতে চাইছি, অন্যান্য অনেক রাজ্য সাফার করেছে, অনেক মানে জায়গাতে সেখানে প্রবলেম হয়েছে এবং হয়ে যাবে। সেখানে মহারাষ্ট্র আগে অনেক বেনিফিটেড ছিল, এখন মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় প্রবলেমে পড়ছে, বিহার ঝাড়খণ্ডে তো প্রবলেম আছেই, মানে বাদই দাও। এবং সেই কোথাও একটা গিয়ে যে পাবলিক ইনভেস্টমেন্ট, যে পাবলিকের প্রতি যে ইনভেস্টমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারে যে এক্সপেন্ডিচার, সেটা খুব সিভিয়ারলি কমে যাচ্ছে। তার মধ্যে আরো কয়েকটা জায়গায় আমরা যাচ্ছি, যে জায়গাগুলোতে মানে একদম বড় গ্লেরিং গ্যাপ আছে, যেমন ন্যাশনালাইজ ডিজিটাইজেশন। কংগ্রেসের সময় থেকে সেটা হওয়ার কথা ছিল, যাই হোক সেই সময় টেকনোলজি অতটা আপগ্রেডেড ছিল না। বিজেপির সময় সে টেকনোলজি হিউজলি আপগ্রেড করে, অল থ্যাঙ্কস টু জিও। আমার কোনো পার্সোনাল প্রবলেম নেই তাদের সাথে, থাকারও কথা না, কারণ আমি মানে আমরা টেকনোলজিতে বেনিফিটেড হয়েছি অবশ্যই, কিন্তু সে টেকনোলজি আপগ্রেডটা আবার পকেটসে হয়েছে। রুরালে টেকনোলজি আপগ্রেডের জন্য জিওর মতন কোম্পানি যে ইনভেস্টমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার করা উচিত, সেটা তারা করেনি। সব থেকে বড় কারণ, যে কারণে রুরালে মানে ইন্টারনেটটা এখনো পৌঁছে উঠতে পারেনি, টু দ্য ফ্যাক্ট এমন জায়গায় এখনো ইন্টারনেট, এবং সেক্ষেত্রে শিক্ষাটাও পৌঁছে উঠতে পারছে না। কোথাও একটা মানে এই যে রুরাল আরবান ডিজিটাইজেশন গ্যাপ, রুরাল আরবান এডুকেশন গ্যাপ, রুরাল আরবান ইকোনমিক গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সেই জায়গায় আমি ঈশিতা ম্যামের কথাটা টেনে ধরে, আমি নিজেও প্রথমে এই কথাটা বলেছিলাম যে রবিনহুড ইকোনমি বলতে যেটা নতুন ইকোনমি বোঝায়, যে ইউ টেক ফ্রম দ্য রিচ, তুমি গরিবের কাছে দাও, বড় লোকের কাছ থেকে নাও। সেই জায়গায় দাঁড়িয়ে যে ওয়েলফেয়ার সিস্টেমটা, কিন্তু সেইটা কিন্তু কোথাও থেকে বেরিয়ে আসেনি। ম্যাডাম যেটা বলছিলেন, এবং আমাদের কংগ্রেসের স্যারও বলে গেছেন, যে সত্যি তো বিজেপির বড় বড় ইকোনমিস্ট আছে, অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, যাদের কাছে সত্যি অনেক টাকা আছে, তারা কিন্তু অনেকটাই ওয়েলফেয়ার স্কিমে দিয়ে দিতে পারেন, কিন্তু তারা দিচ্ছেন না বা দিতে চাইছেন না।
সেই জায়গায় আমার সত্যি মনে হয় যে সলিউশন হিসেবে যেটা হবে সেটা যদি বড় লোক তাদের একটা লার্জ অ্যামাউন্ট ওয়েলফেয়ারে দিয়ে দেয়, একদম মানে জাস্ট ধরলো ধরে গভর্নমেন্টকে ওয়েলফেয়ারে দিয়ে দিল, নিজেদের নিয়ে দেবে, যেমন কঙ্গনা রানাওয়াত নিজের স্টেট গভর্নমেন্টকে দিল, বিহারে যারা আছেন তারা তাদের দিল, বেঙ্গলে যারা আছেন তারা তাদের দিল, এবং বেঙ্গলে অনেকে দিচ্ছে অবশ্য, সেটা আমি কেনই বা মিথ্যা কথা বলবো। সেরকম ভাবে যদি তারা দিয়ে দিতে থাকে তাহলে কিন্তু গরিবের কাছে কিছু টাকা পৌঁছাবে, যেটা হয়তো গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট যেটা ধার করে নিচ্ছে সেটা থেকে একটু কোথাও কম। আমি জানি না এটা একটা ইউটোপিয়ান ভাবনা চিন্তা কিনা, এটা হয়তো একটা খুবই ইউটোপিয়ান ভাবনা, কিন্তু সেটা হলে হয়। আরো একটা যে এই বড় বড় স্টার্টআপ গুলো এবং ওলা, উবের, অ্যামাজন ইত্যাদি, ফ্লিপকার্ট, এরা কিন্তু প্রভূত পরিমাণ পয়সা করেছে, যতই তোমরা বলো করেনি, তারা করেছে। তারা কিন্তু সিএসআর খাতে তাদের খরচা কমিয়ে দিয়েছে, এটা অদ্ভুত ব্যাপার। এবং সিএসআর খাতে খরচা কমিয়ে দেওয়াটা এটা কিন্তু মানে কয়েক যেটা বাড়ানো হয়েছিল কয়েক বছর আগেও সেটা কমিয়ে দেওয়া হয়েছে, রিস্ট্রিকশনস হয়েছে। সেই সিএসআর খাতে যদি তারা খরচা বাড়িয়ে তারা যদি ওয়েলফেয়ারে দিতে পারে এবং প্রপারলি তারা নিজেদের থেকে খরচাটা করতে পারে, হয়তো আরো একটু বেটার হবে। তাছাড়া আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট অবশ্যই তারা অনেক ফান্ডিং করছে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমার একটা রিকোয়েস্ট এবং আমার সত্যি এটা জানার যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে 10 মাস ধরে, 1.5 বছর ধরে এখন, হ্যাঁ মোটামুটি 1.5 বছর, 1 বছর 3 মাস ধরে যে বড় প্যান্ডেমিক এসেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দুটো বাজেট করেছে, বাজেটে অবভিয়াসলি তারা প্রমিস করেছে, কিন্তু বাজেট ছাড়া তারা আমাদের যিনি প্রাইম মিনিস্টার উনি কেন স্টেটদেরকে ডিরেক্টিভ দিচ্ছেন না, উনি কেন স্টেটদেরকে কিছু কিছু ম্যান্ডেট করে দিচ্ছেন না যে এগুলো 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 করতে হবে, বা উনি কেন স্টেটদেরকে কিছু ফান্ড, এক্সট্রা ফান্ড অ্যালোকেট করেননি যে তোমরা আমি দিচ্ছি হেলথ সেক্টরে, তোমরা এই টাকাটা খরচা করো, আমি তোমাকে দিচ্ছি। সেই প্যাকেজটা এতটাই লিমিটেড ওনারা দিচ্ছেন, যদিও সেই প্যাকেজটা অনেক 20,000 কোটি টাকা সেন্ট্রাল ভিস্টায় দিতে পারেন, কিন্তু 20,000 কোটি টাকা স্টেটদেরকে দেওয়া যাচ্ছে না। 70,000 কোটি টাকা বিজয় মাল্যাকে মুকুব করে দেওয়া যেতে পারে, কিন্তু সেই টাকাটা স্টেটদেরকে দেওয়া যাচ্ছে না। আমার এখানে সত্যি প্রশ্ন যে মানে ভারতবর্ষের গভর্নমেন্টের কাছে তো টাকা আছে সেন্ট্রাল ভিস্টায় দেওয়ার জন্য বা কোথাও, সেই টাকাটা কেন স্টেটদেরকে দিয়ে রিঅ্যালোকেট করা হচ্ছে না, বা এমন কোনো মানে প্যাকেজ অ্যানাউন্স করা হচ্ছে না, বা এমন কোনো যেটা বলে গভর্নমেন্টের মানে একেবারে ধরো কিছুদিনের জন্য তুমি পুরোপুরি জিএসটিটা অফ করে দিলে, এরকম কোনো রিলিফ প্যাকেজ কেন স্টেটদেরকে দেওয়া হচ্ছে না, যেটা কিছু মাসের জন্য স্টেটরা একটু রিলিফে পায়? কারণ স্টেটদেরকে তো জিএসটি দেওয়া হচ্ছে, জিএসটি গুলো ফেরত আসছে না। সেই প্রশ্নগুলো মানে সেই রকম কি কোনো আইডিয়া আছে স্যারের কাছে যে গভর্নমেন্ট এগুলো এগুলো করবে? কারণ এটা যদি গভর্নমেন্ট না করে, গভর্নমেন্ট যেটা করছে, গভর্নমেন্ট অ্যাবসলিউটলি মানে ওই মানে মধ্যবিত্তের গলায় পা দিয়ে, গরিবের গলায় পা দিয়ে কিন্তু একটা সিঁড়ি তৈরি করে দিয়েছে বড় লোকদের জন্য, যেটা কিন্তু আগামী দিনে সত্যি একটা বড় রেভলিউশন আসবে, এবং সেই রেভলিউশন কিন্তু সাংঘাতিক, মানে আমি ফ্রেঞ্চ রেভলিউশনের মতন রেভলিউশন কিন্তু ফরসি করছি, এবং সেটা কিন্তু হলে মানে মহা বিপদের কোনো মানে উপায় নেই। কারণ কিছু কিছু জায়গায় বড় লোকরা এত মানে মানে এত সাংঘাতিক ভাবে মানে যে তাদের আর্নিং এবং স্পেন্ডিংটা চোখে পড়ছে, সেটা কিন্তু আমাদেরকে কোথাও একটা সত্যি গায়ে কাঁটা দেওয়ার। এবং ম্যাম যেটা বললেন, দেখো জি না, আমরা প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল করতে পারি না, মানে মমতা ব্যানার্জিও হাত জোর করে রিকোয়েস্ট করেছেন আপনারা আসতে দেবেন না, বাস ট্রাম বন্ধ করে দেওয়ার পরে প্রাইভেট সেক্টর বন্ধ হয়েছে। মানে টু দ্য ফ্যাক্ট আমি নিজে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই, 100 জনের মধ্যে 25 জন 30 জন কোভিড আক্রান্ত হওয়ার পরে ইউনিভার্সিটি বন্ধ হয়েছে, এবং সেটা আমি মানে ন্যাশনাল চ্যানেলে বলছি, আমাকে হয়তো চাকরি থেকেই তাড়িয়ে দেবে, কিন্তু বক্তব্যটা আছেই। মানে নো ওয়ার্ক নো পে জায়গাটা মুখ্যমন্ত্রী যতই বলুন এমএসএমই কে কনসিডার করব, লোন দেব, কিন্তু ওই ব্যাপারটা আছেই, মানে যেটা আমরা নিজেরাও দেখেছি বিভিন্ন বন্ধু বান্ধবের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার বারবার করে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে সাপোর্ট করার জন্য কি করেছে? কারণ প্রাইভেট সেক্টরটা তো পুরোপুরি বেওয়ারিশের মতন ছেড়ে দেওয়া হচ্ছে, তোমরা কেটে নাও, মানে তার মানে কি প্রাইভেট সেক্টর একটা দিকে যারা বড় লোক তারা হোর্ডিং করছে, আর একটা দিকে যারা ধরো কম ছোট কোম্পানি যাদের যেহেতু প্রফিট কম তারা নিজেদেরকে বাঁচানোর জন্য পয়সা মানে কস্ট কাটিং করছে। তো কোথাও একটা মানে আমরা একটা হিউজ ডিসপ্যারিটির মধ্যে দিয়ে চলে যাচ্ছি, এবং আস্তে আস্তে জিনা যে জায়গাটাতে চলে যাব সেই জায়গাটা কিন্তু একটা অসম্ভব বিষাদ। এবং আমি ইউথের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলছি, ইউথ কিন্তু বিষাদে, সেই বিষাদটাতে কিন্তু মৃত্যু হার এত বেড়ে যাচ্ছে জিনা যে অবশ্যই পাকিস্তানেরও কিন্তু ওয়েলবিং ইন্ডেক্স ইন্ডিয়ার থেকে ভালো, একদম খুব সাংঘাতিক জিনা।
একদম ঠিক তাই। সেই জায়গায় কিন্তু আমার মনে হয় সুদীপ্ত স্যারের আমার মনে হয় জেনে নেওয়া উচিত। হ্যাঁ, সুদীপ্ত বাবু নোট করে নিয়েছেন। হ্যাঁ সুদীপ্ত বাবু নোট করে নিয়েছেন। হ্যাঁ নোট করে নিয়েছেন। আমি একটু জয়দেবদাকে বলবো যে জয়দেবদা আসবো এরপর আপনার কাছে, এবং অবশ্যই রুরাল আরবান গ্যাপ প্রসঙ্গ নিয়েও কথা বলবো। সুদীপ্ত বাবুর কাছে আমি উত্তরগুলো নেবার আগে আমি ডক্টর প্রণাম বাবুর কাছে আসবো। ডক্টর ধর, আপনার কি আর কিছু মানে প্রশ্ন আছে? আমরা একবারে মানে সাম আপ করবো, যদি কিছু বলার থাকে সুদীপ্ত বাবুর কাছে চলে এসেছি। ডক্টর ধর, আমার মনে হয় যাই হোক। হ্যাঁ ডক্টর ধর, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রণাম বাবু শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। হ্যাঁ বেশ, আমি একেবারে পুরো সবার যে প্রশ্নগুলো, যে জায়গাটা নিয়ে একদম মানে দেয়ালটা তৈরি করতে হবে সেই কেন্দ্রের, আমি সেই দায়বদ্ধতার জায়গাটা থেকে অবশ্যই সুদীপ্ত বাবুর কাছে আসবো। আপনার কি কিছু প্রশ্ন আছে সুদীপ্ত বাবুর জন্য? না, আমার প্রশ্ন তো আমি খুব পিন পয়েন্টেডলি রেখেছি যে এতগুলো দিশাহীন সিদ্ধান্ত যেটার কিউমুলেটিভ এফেক্ট করলো আমাদের এই অর্থনীতির অবস্থার উপর। এবং দুটো প্রশ্ন, যেটা ঈশিতা ম্যাডাম বললেন, এখন সরকারের উচিত ঝাঁপিয়ে পড়া, প্রথমত মানুষের প্রাণ বাঁচানো, দ্বিতীয়ত তাদের বিশেষত দিনানি দিন খাই অর্থাৎ গরিব এবং মধ্যবিত্ত, তাদের বিশেষত গরিবদের হাতে কিছু নগদ অর্থ পৌঁছে দেওয়া। এই প্রসঙ্গে সরকার কি ভাবছেন তার কোনো সুনির্দিষ্ট পথ নির্দেশ আমরা পাইনি, অথচ অন্য অনেক দিকে রিফর্মসের চেষ্টা করা হচ্ছে এই ক্রাইসিস পিরিয়ডে। এবং এর সঙ্গে যুক্ত করি যে ভ্যাকসিনেশন, যেখানে একটা সময় গেছে যে ভারতবর্ষের ভ্যাকসিন বিদেশকে দেওয়া হয়ে যাচ্ছে, রপ্তানি হয়ে যাচ্ছে, অথচ এখন আমরা দেখছি ভারতবর্ষের লোকই ভ্যাকসিনের জন্য হাহাকার করছেন। একদিকে তাদের জীবন বাঁচানোর দায়, আর একদিকে তাদের অর্থনৈতিকভাবে একটা ন্যূনতম জায়গায় পৌঁছে দেওয়ার দায়। এই প্রসঙ্গে সরকার কতটা, দেশের কেন্দ্রীয় সরকার কতটা দায় পালন করছেন, এবং শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে যাওয়ার, যেখানে আবার তার সঙ্গে একটা ফরমান দিচ্ছেন যে এই পার্সেন্ট, এই মোডে এত পার্সেন্ট, ওই মোডে অত পার্সেন্ট, অথচ আমাদের রাজ্যের, একটা ছোট রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছি তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য তাদের হাতে ক্রেডিট কার্ড পৌঁছে দিচ্ছেন। আমি নিজেও তার একজন নোডাল অফিসার, আমার বিশ্ববিদ্যালয়ের আমি মোবিলাইজেশন অফিসার। সেক্ষেত্রে সেই রকম ভাবনা চিন্তা দেশের কেন্দ্রীয় সরকারের মধ্যে দেখছি না। কেন সাধারণ মানুষের গলায় পা দিয়ে, তাদের মৃত্যুমুখে ঠেলে দিয়ে নতুন নতুন স্কিম তৈরি করে যেন একটা গিমিক দেওয়ার, চমক দেওয়ার প্রচেষ্টা চলছে, এটার কি সদুত্তর সুদীপ্তবাবু দেবেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ সুদীপ্ত বাবু এবার আপনি বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অনেকগুলো প্রশ্ন আছে, করে উত্তর দিচ্ছি। প্রথম হচ্ছে, আমার আগে কংগ্রেসের যে বন্ধু বলে গেলেন যে এর আগে কোনোদিন ভারতবর্ষের জিডিপি নেগেটিভ হয়নি, ওনার জ্ঞাতার্থে জানাই উনি চলে গেছেন 1955, অর্থাৎ যখন জওহরলাল নেহেরু ছিলেন, 1964 যখন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন, এবং 1978 যখন নাকি মোরারজি দেশাই ছিলেন। এই তিনবার আমাদের দেশে জিডিপি মাইনাস হয়েছে, এবং এই তিনবারের কোনোবারই কোনো প্যান্ডেমিক বা বন্যা, খরা কিছু ছিল না। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো রবিনহুড ইকোনমি। রবিনহুড ইকোনমি তো আমাদের দেশে ছিল। রবিনহুড ইকোনমি আমাদের দেশে স্টার্ট হয়েছে, আমাদের দেশে মিক্সড ইকোনমিক টাইম হলো 1947 to 1966। মিক্সড ইকোনমি বেসিক্যালি 1966 তার ডেথ হয়ে গেছে, যখন নাকি ইন্দিরা গান্ধী আমাদের দেশে কমপ্লিটলি সোভিয়েত ইকোনমি এখানে আনেন, এবং মানে গণরেটে উনি এই জাতীয়করণ শুরু করেন। আপনাকে আমি ব্যাপারটা যে 1973-তে, মানে এরপর কি ঘটনা ঘটে, 1969-এ আমাদের দেশে ব্যাংক জাতীয়করণ হয়। 1974-এ আমাদের দেশে 74-75-এ 33% ইনফ্লেশন হয়। তার মানে জানেন, 74-এ এক ভদ্রলোক রিটায়ার করলেন 2 লাখ টাকা নিয়ে, পরের বছর ওই পুরো 2 লাখ টাকাটা কমে, এই যে বললেন না ইনফ্লেশনটা অ্যালাউ করা উচিত, এই পরের বছর 2 লাখ টাকাটা কমে 1.5 লাখ হয়ে গেল। ওরা সারা জীবনের সঞ্চয়টা কমে এফেক্টিভলি 1.5 লাখ হয়ে গেল। That's why it is not allowed. Inflation not allowed. এরপর আমাদের দেশে এই যে কিছুক্ষণ আগে আরেকজন বললেন যে বলেছিলেন যে 45 বছরের সবেকারী, হ্যাঁ কোভিডের 45 বছরের সবচেয়ে বেশি বেকারি এসছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই 45 বছরের আগে কোন বছর ছিল? 1974-75। সেই বছর বেকারি সবচেয়ে বেশি ছিল, তারপর সেই বেকারি রেট এই কোভিডে গত বছর এসছে। এরপর আরেকটা পয়েন্ট আপনাকে বলি, সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড হেলথ। এডুকেশন অ্যান্ড হেলথে
বহুদিন ধরে আমাদের দেশে গভর্নমেন্ট 1% থেকে কম ইনভেস্ট করেছে এবং পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আরো কম। সারা ভারতের হেলথের যা অবস্থা তার থেকে খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গে আজকে এডুকেশন নিতে পশ্চিমবঙ্গের স্কুলের বাচ্চারা, কলেজ ফলেজ তো আমি ছেড়ে দিলাম, স্কুলের বাচ্চারা হায়দ্রাবাদে বা কোটায় গিয়ে পড়াশোনা করছে। স্কুলের বাচ্চারা অঙ্ক আর বিজ্ঞান শিখছে হায়দ্রাবাদ আর কোটায়। এখানে হেলথের জন্য মানুষ কোথায় যাচ্ছে? হায়দ্রাবাদে যাচ্ছে চোখ দেখাতে, ব্যাঙ্গালোরে যাচ্ছে হার্টের জন্য দেখাতে, চেন্নাই ভেলোর যাচ্ছে, দিল্লি এইমসে যাচ্ছে, লাস্ট ডেস্টিনেশন হলো ভুবনেশ্বর। আপনারা একবার ভুবনেশ্বর এইমসে গিয়ে দেখে আসুন কতজন উড়িয়া যায় আর কতজন বাঙালি যায়। সো এডুকেশন আর হেলথ নিয়ে আগে আমাদের নিজেদের তৈরি করতে হবে, অন্যের দিকে সর্বনাশ হয়ে গেছে পশ্চিমবঙ্গের এডুকেশন আর হেলথের। আজকে ম্যালেরিয়া এবং কালাজ্বর একসময় আবিষ্কার করেছিল এই কলকাতায়। আজকে আপনি দেখুন এই করোনা পরিস্থিতিতে আমরা শুধু গণরেটে যাকে পাচ্ছি দোষ দিয়ে যাচ্ছি। একটা জিনিস আবিষ্কার হয়নি। আমরা না আবিষ্কার করলাম ভ্যাকসিন, না আবিষ্কার করলাম ওষুধ, আবিষ্কার ছেড়ে দিলাম। তৈরি তো করুন। বিদেশ থেকে ভ্যাকসিন ফর্মুলা এসছে, সেই ফর্মুলা নিয়ে তৈরি তো করুন। সেই ভ্যাকসিন আমরা চেয়ে আছি কোথায়? হায়দ্রাবাদ আর আহমেদাবাদের দিকে। আমরা সবাইকে আমরা অক্সিজেনের জন্য এর কাছে চাইবো, এর কাছে ওষুধ চাইবো, ওর কাছে ভ্যাকসিন চাইবো, সবাইকে শুধু আমরা দোষ দিয়ে যাবো। আমরা নিজেরা দূরদর্শিতা, আমরা নিজেদের কোয়ালিটিটা কি আপডেট করি না? এডুকেশন হেলথে আপনারা বলছেন এডুকেশন হেলথে এই পলিসি বলেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই পলিসিটাকে ফলো করেনি কেন? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেন সেই এডুকেশন পলিসি ফলো করেনি? আজকে এডুকেশনে ওয়েস্ট বেঙ্গলের এই দুর্দশা কেন? এবার বলি যে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক, না কংগ্রেস গভর্নমেন্ট না বিজেপি গভর্নমেন্ট কেউ কোনোদিন পশ্চিমবঙ্গকে কোন রকম অবহেলা করেনি। এটা সম্পূর্ণ জ্যোতিবাবুর বানানো একটা মিথ্যা ন্যারেটিভ। আমি আপনাকে কংগ্রেস জামানার প্রথমে বলি, যখন কংগ্রেস আর সিপিএম ছিল, তৃণমূল আর বিজেপি ছিল না। আমি সেই সময়কার কতগুলো কথা বলি। দেশের প্রথম আইআইটি পশ্চিমবঙ্গে, প্রথম আইআইএম পশ্চিমবঙ্গে, আইআইএসডব্লিউবিএম পশ্চিমবঙ্গে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে, 5খানা শহর দিয়েছে ইন্ডিপেন্ডেন্সের পর, পশ্চিমবঙ্গে 5খানা বড় জল প্রকল্প দিয়েছে, তিস্তা, জলঢাকা, ফারাক্কা, ময়ূরাক্ষী, কংসাবতী। পশ্চিমবঙ্গের জন্য ভারতবর্ষ তার ইন্টারন্যাশনাল ল ভেঙেছে পশ্চিমবঙ্গের চাষিদের জল দেওয়ার জন্য। একটা তিস্তা, আমি এটা কংগ্রেস আমলের কথা বলছি, একটা ফারাক্কা। পশ্চিমবঙ্গে প্রি 1991 এর যখন আমরা বেসিক্যালি গরিব ছিলাম, নরসিংহ রাওয়ের আগে, সেই সময় পশ্চিমবঙ্গে প্রথম মেট্রো রেল দেওয়া হয়েছে, প্রথম কেবল সাসপেন্ডেড পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গকে কোনো রকম অবহেলা কেউ কোনোদিন করেনি। এবার আমি গত 7 বছরে আসি, লুধিয়ানা কলকাতা ফ্রেট করিডোর, অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ইস্ট ওয়েস্ট ফ্রেট করিডোর, ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর, গভীর সুন্দর। তারপর আপনার হলদিয়াতে ওটাকে কি বলে, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। এছাড়া 102 মেট্রো রেল। সারা ভারতবর্ষে মেট্রো রেলে 50% পয়সা স্টেট গভর্নমেন্ট দেয়, একমাত্র ক্ষেত্রে 100% পে করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা বলছি আমরা জমি দেবো না, আমরা বলছি আমরা এসিজেড দেবো না। গত বছর এই যে বলছেন দারিদ্র বেড়েছে, কেন দারিদ্র বেড়েছে? গত 10 বছরে এখানকার আইটি ইন্ডাস্ট্রি উঠে গেছে, স্পেশাল ইকোনমিক জোন দেয়নি পশ্চিমবঙ্গ, এসিজেড স্ট্যাটাস দেয়নি। পশ্চিমবঙ্গে কোনো কিছুর জন্য জমি নেই। পশ্চিমবঙ্গে আমি এতগুলো প্রজেক্ট করলাম, এদের টোটাল খরচ হবে প্রায় 2 লক্ষ কোটি টাকা। এর জন্য টাকা নেই, মানে এর জন্য জমি নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়ে বসে আছে। এর জন্য এখানে ফিরে আপনি জানেন ইন্ডাস্ট্রিয়াল করিডোরে কতটা জমি আছে? মাত্র 9000 একর জমি, এবং সেই জমি দিয়ে গেছিল বুদ্ধ। এই নতুন গভর্নমেন্ট এসে 1 একর জমি অধিগ্রহণ করেনি। পানাগড়ে 3000, খড়গপুরে 3000, আর আরেকটা কোথায় জানো, রঘুনাথপুরে 3000। আমরা শুধু অন্যকে দোষ দিয়ে যাবো, অন্যেরা নাকি আমাদের কেউ কিচ্ছু করেনি, আমরা একদম মানে নিজেরা ধোয়া তুলসী পাতা। আসল কাজ আমরা আমাদের নিজেদের ডুবিয়েছি। অন্যের দিকে আঙুল তোলার আগে আগে আমাদের নিজের দিকে আঙুল তোলা উচিত। এরপর আমি আসি রাইট অফ অ্যান্ড ওয়েভ অফ। এই যে যেমন এই মুনাফাটা বললাম, মুনাফা বাঙালি শুধু মুনাফাটা ল্যাঙ্গুয়েজ বোঝে না, সেরকম এই ক্ষেত্রেও রাইট অফ অ্যান্ড ওয়েভ দুটো মাপ করে দেওয়া, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। ওয়েভ অফ মানে হলো চাষিদের হয়, চাষিদের যেটা করা হয় সেটাকে হলো ওয়েভ অফ, মানে ওর লোনটা মুকুব করা হলো। আইবিসির আন্ডারে যে কটা লোক দেশ থেকে পালিয়েছে তাদের যদি রাইট অফ করে দেওয়া হতো তাহলে তারা দেশ থেকে পালাতো? 2016 আগে কেউ দেশ থেকে পালিয়েছে? পশ্চিমবঙ্গে 55,000 কারখানা বন্ধ হয়েছে, একটা লোক দেশ থেকে পালিয়েছে? দিব্যি, আলিপুর এবং সল্টলেকে ঘরের মধ্যে এসি লাগিয়ে ঘুমাচ্ছে তারা। একটা লোক পালিয়েছে, কারণ সেই সময় আইন ছিল না। আমাদের দেশে কোম্পানি খোলার আইন তৈরি করে গেছেন পিভি নরসিংহ রাও। আমি বলছি কংগ্রেস,
আমি কারো সাপোর্টার নই, আমি কংগ্রেসের অনেক ভালো কথা বললাম, উনি শুরু করে দিয়ে গেছেন। এবং কোম্পানি লর ব্যাপারে আরো কিছু মানে আপগ্রেড করেন কিছু, আমি এটা ঠিক বলতে পারছি না, 2008-9-তে একটা আইন বের করেন মনমোহন সিং, এবং কোম্পানি বন্ধ করার কোনো আইন ছিল না। আগে যেটা করা হতো, একটা কোম্পানি ব্যাংক থেকে ধার নিত, ব্যাংকের ম্যানেজারকে কিংবা কোনো নেতাকে পয়সা দিয়ে, এইবার দুদিন পর টাকাটা অর্ধেক টাকা সরিয়ে দিল বা পুরো টাকাটা সরিয়ে দিল। দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা দপ্তর ছিল, পশ্চিমবঙ্গ পুনর্গঠন দপ্তর, শিল্প পুনর্গঠন দপ্তর, বংশগোপাল চৌধুরী, ধার নিত ব্যাংক থেকে এবং সেটা গ্যারান্টার হতো ওয়েস্ট বেঙ্গল আইডিসি। তারপর সে টাকাটা শোধ করতো না, টাকাটা হাওয়া হয়ে যেত। তারপর ব্যাংকে গিয়ে বলতো আমাকে এটা 30 বছরের জন্য রিস্ট্রাকচার করে দিন, 2 বছরের লোন। কেন, আমি বাড়ি কিনতে গেলে আমার বাড়ি তো 40 বছরের জন্য রিস্ট্রাকচার হয় না? আমার বাড়ির যদি আমি টাকা না দিতে পারি ব্যাংকে, ব্যাংক পরের দিন ব্যাংক আমার বাড়ি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দেওয়া হতো কেন? এই যে আইবিসি উনি বললেন রিফর্ম গুলো, ওই আইবিসি টানা হয়েছে ওই কারণে। রেরা, আমি বলছি একের পর রিফর্ম। আজকে একটা টাইমে এখানকার সব প্রমোটাররা আমাদের দেশের 10 বছর 15 বছর এক একটা লোককে ঝুলিয়ে রেখে দিত। আজকের দিনে সব বড় বড় আজকে জেলে আছে। মোস্ট প্রবাবলি ইউনিটেকের যে তিনি জেলে আছেন এবং আনসালের যে তিনি জেলে আছেন। কারণ আনসালের জন্য কেন জেলে আছে আমি জানি না, ওই সিনেমা হলটা পড়ার জন্য নাকি, এবং আরো বেশ কিছু বড় মানে পার্সোনার থেকে শুরু করে এদের ডাইরেক্টররা জেলে আছে এই রেরার দৌলতে। রিফর্মটা তো দরকার, নইলে আজকে এই রিফর্ম গুলো যদি না আসে, জিএসটি, আপনারা জিএসটি নিয়ে বলছেন, আমি অবাক হয়ে যাচ্ছি। জিএসটি একসময় আমাদের দেশে 18খানা ইনডিরেক্ট ট্যাক্স ছিল। বম্বে থেকে সিঙ্গাপুরে বিজনেস করা সহজ ছিল দেন বোম্বে টু কলকাতা, মাঝখানে 5খানা স্টেট, 18খানা ট্যাক্স। ওই ট্যাক্সের জন্য অন্তত 36 জায়গায় রেজিস্ট্রেশন করতে হতো, বিভিন্ন স্টেটে রেজিস্ট্রেশন করতে হতো তার জন্য। আজকে এটা কমপ্লিটলি সিম্পলিফাইড হয়েছে, তার মধ্যে একটা দুটো অ্যামাউন্ট নিয়ে জিএসটি একটা বড় রেভলিউশন ইন্ডিয়াতে। জিএসটি কমিটির হেড করা হয়েছিল 11 বছর ধরে অসীম দাশগুপ্ত সাহেবকে। জিএসটি যদি খারাপ হয় উনি জিএসটি কমিটি থেকে রেজিগনেশন দেননি কেন? বেশ সুদীপ্ত বাবু, আমি মোটামুটি যে পয়েন্টগুলো ছিল প্রতিটা জায়গা থেকে, তার পয়েন্টগুলো প্রতিটার একটা একটা করে ধরে আমি আশা রাখছি উত্তর পেয়েছি। প্রিয়দর্শনী অনেক কথা হাত তুলে আছেন, প্রিয়দর্শনী জয়দেবদাকে একটু বলতে দিতে হবে, জয়দেবদাকে দিয়ে সাম আপ করবো আমি ওই জন্য। জয়দেবদা শোনা যাচ্ছে? আমি তাহলে জয়দেব স্যারের পরে বলবো। আচ্ছা, জয়দেবদা কি করলো প্রিয়দর্শনী দিকে? জয়দেবদা আমাদের ডেপুটি ইন চিফ 24 আওয়ার্স টিভি। জয়দেবদা প্রিয়দর্শনী, হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ, প্রিয়দর্শনী ম্যাডাম অনেকক্ষণ থেকে হাত তুলেছেন, বলুন। আপনি বলুন। না 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 স্যার বলুন, স্যার বলুন, স্যার বলুন। হ্যাঁ প্রিয়দর্শনী ম্যাডাম বলুন, কারণ আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই, আমাদের একটা সাম আপ জায়গায় আসতে হবে। হ্যাঁ, আমার জাস্ট একটা সেন্টেন্স, আমি 30 সেকেন্ডস নেব। স্যার সুদীপ্ত স্যার যেটা করলেন, খুব সুন্দর করে বাইপাস করে বেঙ্গল এই করেনি, বেঙ্গল এই করে। আমি কিন্তু স্যারকে সেটা প্রশ্ন করিনি, আমি স্যারকে বলেছি স্যার স্টার্টআপ ইন্ডিয়ার অ্যালোকেশনস বেঙ্গলে নেই এবং অন্যান্য অনেক কিছু অ্যালোকেশনস বেঙ্গলে নেই। ফ্রাইট করিডর শুধু বেঙ্গলে হয়নি, অনেকগুলো স্টেট জুড়ে হয়েছে। স্যার এতটাও অশিক্ষিত আমরা নই, এখানে আমরাও আছি, পড়াশোনা করছি। ফ্রাইট করিডর অনেকগুলো স্টেট জুড়ে হয়। সেকেন্ডলি, এবং এমএসএমই অ্যালোকেশন অবশ্যই বেঙ্গলে আসেনি, ইনভেস্টমেন্টস বেঙ্গলে আসেনি। আপনি যত বলবেন আপনাকে আমি তত ডেটা দিয়ে দেবো, কিন্তু আজকে তাহলে আরো 2 ঘন্টা, মানে এই মিটিংটা তাহলে আজকে পুরো ক্লাস রাত পার হয়ে যাবে। সেকেন্ডলি, চেষ্টা করছেন আপনি, স্যার লেট মি কমপ্লিট। আপনি বলার চেষ্টা করছেন যে হেলথ সেক্টরে বেঙ্গল কেন ভালো করেনি। আমার প্রশ্নটা ওটা ছিল না, আমার বক্তব্য ছিল যে 7 বছরে হেলথ ইনভেস্টমেন্ট হেলথ যদিও স্টেট লিস্টে পড়ে, মানে ন্যাশনাল লিস্টে পড়ে না, স্টেট লিস্টে পড়ে। তাছাড়াও হেলথ ইনভেস্টমেন্ট যখন জানে যে একটা ন্যাশনাল হেড যখন জানে যে 1.5 বছর হয়ে গেছে, এক বড় দুটো প্যান্ডেমিক এবং সামনে থার্ড ওয়েভ এসে বাচ্চাদেরকে একদম শেষ করে দেবে সেই ভয় আছে, সেখানে হোয়াট ইজ হিজ হেলথ প্ল্যান? জিরো। থার্ডলি, আমাকে বলতে দিন স্যার, কারণ এটা বলাটা দরকার। থার্ডলি, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেক্ষেত্রে আমি বারবার, উনি বলছেন যে রবিনহুড ইকোনমি। স্যার রবিনহুড ইকোনমি যে ক্ষেত্রে আমি বলছি সেটা কোনোভাবে করা হয়নি। রবিনহুড ইকোনমি ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে হয়, কারণ সেখানে মানসিকতা মানুষের ভালো। আমাদের এখানে 1% এর মানসিকতা হচ্ছে নরেন্দ্র মোদীর মতন, তারা যত পারছে হোর্ড করছে, তাদেরকে আমরা বিজনেস হোর্ডার্স বলি সোশিওলজির ভাষায়, তাদেরকে আমরা ক্যাপিটালিস্টও বলি এবং অন্যান্য অনেক কিছুই বলি। সেক্ষেত্রে আমি আপনাকে বলছি রবিনহুড ইকোনমি কখনোই আমাদের ভারতবর্ষ করে উঠতে পারবে না। তার কারণ হচ্ছে এট দিস মোমেন্ট যারা হেলমে বসে আছে তারা গুজরাটের মতন ভারতটাকে করতে চাইছে। সেক্ষেত্রে ওই মানে আমাদের ট্রাম্প আসলে ওরা দেওয়াল তুলে দেবে, উত্তরপ্রদেশে যেমন ওরা দেওয়াল তুলে দিয়ে
মরা ভাসিয়ে দিচ্ছে। আমার প্রশ্ন বা আপনার কোয়েশ্চেন ছিল স্যার, আপনাদের পলিসিগুলো কি কি আছে সেন্ট্রাল থেকে ইমপ্লিমেন্টেশন করার জন্য, আপনি উত্তর দিতে পারলেন না, তাই আপনি কথাটা ঘুরিয়ে দিলেন। স্যার একটা কথা বলছি, বেঙ্গল অ্যাজ আ স্টেট অবশ্যই এবিসিডি করেনি, এবিসিডি করে নিয়েছে। বেঙ্গল অ্যাজ আ স্টেট যা যা করেছে ন্যাশনালি সেটা হয়নি। 500 টাকা কি আপনার ওয়াইফের বাড়িতে আসছে? আমাদের তো মাদের বাড়িতে অলরেডি এসে গেছে টাকা অ্যাকাউন্টে। বা গরিবের বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হয়েছে, কটা স্টেটে রেশন পৌঁছে দেওয়া হয়েছে, খুব লিমিটেড স্টেটে করা হয়েছে। বাট ন্যাশনাল পলিসি কি হয়েছে আপনি সাথে সাথে বলবেন সেটা তো একটা স্টেট ইস্যু। দেখুন প্রবলেমটা হচ্ছে, না না স্যার প্লিজ বলতে দিন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে ডিজাস্টার যখন হয় এবং ন্যাশনাল ডিজাস্টার যখন হয় তখন নেশন অ্যাজ আ হোল কাজ করে, কিন্তু সেটা আমরা করি না, নেশন অ্যাজ আ হোল করি না। উনি হাত তুলে দেন, আমি বলিনি, অরবিন্দ কেজরিওয়াল বলেছে যে যদি যুদ্ধ হয় তাহলে আমি কি নিজের বন্দুক নিজে কিনে নেবো? স্যার আপনি উত্তর দিন। আপনি বলতে চাইছেন যে সেন্টার ইজ সো রাইট যে এতগুলো স্টেট সবাই 17টা 18টা স্টেট একসাথে তারা প্রবলেম ক্রিয়েট করছে বা তারা প্রবলেম ফেস করছে, এন্ড সেন্টার ইজ সো রাইট যে কেউ কিছু বলছে না, তাই জন্য ইউএসএ আমাদের ব্যান করে দিচ্ছে, তাই জন্য গোটা দুনিয়া আমাদের খিচি করছে। আপনি বলতে চাইছেন ইফ সেন্টার ওয়াজ সো রাইট স্যার, তাহলে গোটা দুনিয়া আঙুল দেখিয়ে বলতো না লুক হোয়াট ইজ ব্যাড অ্যাবাউট ইন্ডিয়া। এটা আপনাকে কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি। তো আপনাকে বুঝতে হবে যে আত্মসমালোচনাটা করতে হবে। আপনি বলেছেন স্যার যে বেঙ্গল হেল্প করেনি, বেঙ্গল যদি হেল্প নাই করে থাকতো তাহলে আমাদের বেঙ্গলে কিন্তু যেভাবে বেঙ্গল কোভিডটাকে মানে ম্যানেজ করেছে সেটা করতে পারতো না। হ্যাঁ বেঙ্গলের নতুন হেলথ ইনফ্রাস্ট্রাকচার করেনি, তারা আস্তে আস্তে করে ফেলবে, কিন্তু তারপরেও স্যার তারা যে লেভেলে হসপিটালস বাড়িয়েছে, যে লেভেলে ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়েছে, যে লেভেলে নার্সেস করেছে, যে লেভেলে মেডিকেল কলেজেস খুলেছে, অন্য জায়গায় কিন্তু হয়নি। সেক্ষেত্রে যদি বেঙ্গলের ডেটা বেঙ্গল মিথ্যা কথা করে দিয়ে থাকে তাহলে ন্যাশনাল ডেটা নেশন মিথ্যা কথা করে দিচ্ছে। কোথাও একটা আমাদের বোঝাতে ভুল হচ্ছে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম স্যার যে স্যার আপনাদের কি আইডিয়াস আছে, আমি বলছি হেলথটাকে ন্যাশনালাইজ সেক্টর থেকে ভাবুন। আমি বলছি যে ম্যাম বলেছিলেন তো দেওয়াল তৈরি করা, দেওয়াল তৈরি করার কি আইডিয়াটা আছে? কারণ আমরা পড়ছি কিন্তু একদম জলে কুমির আর ডাঙায় বাঘ, কোন দিকে যাবো আমরা বুঝতে পারছি না। সেই জন্য প্রিয়দর্শিনী হ্যাঁ যেহেতু সেন্টারকে ডিফেন্ড করছেন as a defender of the center, what is your idea? কারণ বাজেটের পরে আমার হ্যাঁ প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনী বুঝতে পেরে গেছি। আমি উনি উত্তরগুলো দেওয়ার পর আমাদের এই আলোচনাটা চলতেই থাকবে, মানে এটা এমন একটা বিষয় সত্যি কথা যেখানে গিয়ে হয়তো কোনো শেষ নেই, কারণ আমি উত্তরটা খুঁজেই চলেছি। আমি জয়দেবদার কাছে আসবো, সুদীপ্তবাবুর কাছে আসবো, আর একবার ম্যাডামের কাছেও আসবো, কিন্তু আমি জয়দেবদার কাছে একটু আসবো। জয়দেবদা এই মুহূর্তে আপনি এতক্ষণ ধরে শুনলেন এবং একবারও আমি আসিনি আপনার কাছে, আমাদের ডেপুটি এডিটর ইন চিফ, আমি আসবো সুদীপ্তবাবুর কাছে আসবো, ঈশানী ম্যাডামের কাছে আসবো, প্রণাম বাবুর কাছে আসবো। জয়দেবদা কি বলবেন? প্রশ্ন অনেকগুলো ছিল, বিষয় অনেকগুলো ছিল, এবং সামনে কিছু মানে দাঁড় করানো এবং পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া সবটাই ছিল। আলটিমেটলি যেটা পেলাম আমরা সেই নির্যাসটুকু যদি একটু শুনতে পাই আপনার কাছ থেকে। প্রথম কথা হচ্ছে এই আলোচনার মধ্যে থেকে আমরা সমস্ত সলিউশনটা পেয়ে গেলাম, এবং এই সলিউশনটা এইটুকু আলোচনায় যদি পাওয়া যায় তাহলে আজকে দেশের ৭৪ বছরের স্বাধীনতার পরে সলিউশনটা কেন পাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে আজকে ভারতের অর্থনীতির সঙ্গে রাজনীতি মিশে গেছে, ভারতের সমস্ত নীতির সঙ্গেই রাজনীতি এসে আড়ে দাঁড়িয়েছে। মানে কি, রাজনীতির সমস্ত জিনিসটাকে ইনফ্লুয়েন্স করেছে, প্রভাবিত করেছে। আজকে আমি একটু আগেই দেখলাম এখানে তৃণমূল কংগ্রেসের যিনি বললেন তার যে কথাগুলো ছিল সেগুলো অনেকাংশে রাইট। যিনি আমাদের ম্যাডাম ছিলেন অধ্যাপিকা এবং সিপিআইএম এর তরফ থেকে ওনার কথাও কোয়াইট রাইট, এবং যিনি মানে আরএসএস থেকে আছেন ওনার কথাও কোয়াইট রাইট, এবং ইকোনমিস্ট, পুরো কথা কিন্তু সবাই ঠিক নয়। সবাই তার দলের স্বার্থ বা দলের মতাদর্শটাকে রাখতে গিয়ে সত্যিটাকে গোপন করেছে। আসল কথা হচ্ছে তাদের কিছু কিছু পার্সিয়াল কথা যদি আমরা সাম আপ করি এবং এই পুরো পার্সিয়ালটা নিয়ে যদি একটা আমরা ন্যাশনাল পলিসি তৈরি করি তাহলে আজকে আমাদের দেশ কিন্তু এই ক্রাইসিস থেকে বেরোতে পারবে। এবার সেই সদিচ্ছাটা কতটুকু আছে সেইটা কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোকে জানতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো আমি তুমি ওরা আমরা করে বেড়াচ্ছে। এই আমি তুমি ওরা আমরা করতে গিয়ে হচ্ছে কি, কনক্লুশনটা হচ্ছে না। এই যে আপনি এখন আমাকে বললেন কনক্লুশন কি, আমি প্রথম কনক্লুশন বলবো, দেখুন অর্থনীতি বা আমাদের যে ব্যাংকে আমরা টাকা সঞ্চয় করি, আমাদের 20, 30, 40, 50 বছরের সঞ্চয় দিয়ে আমরা আমাদের বার্ধক্য চালাই বা আমাদের শেষ জীবনটা চালাই বা আমাদের ঘর বাড়ি আমাদের সম্পত্তি আমরা বাড়াই। একটা দেশেরও সেরকম অর্থনীতি কিন্তু একদিনে একটা ম্যাজিক হয়ে যাবে বা একদিনে আমূল বদলে যাবে বা 6 মাসে বদলে যাবে, এটা সম্ভব নয়, এটা কেউ পারবে না। ভারতবর্ষের
বড় বড় তাবর তাবর নোবেল লরিয়েটস ইকোনমিস্টও পারবে না ভারতবর্ষের অর্থনীতিকে যদি আমরা চাই যে 6 মাসে বদলে ফেলতে। আমরা যদি সমস্ত ইকোনমিস্টকে এবং নোবেল লরিয়েটসকে বলি ভারতবর্ষের অর্থনীতিকে 6 মাসে পাল্টে দাও, সম্ভব নয়। কারণ অর্থনীতি অনেকগুলো ফ্যাক্টরের ওপর দাঁড়িয়ে থাকে। ভারতবর্ষের প্রথম ফ্যাক্টর যেটা ছিল সেটা হচ্ছে ভারতবর্ষের আভ্যন্তরীণ সম্পদ, অর্থাৎ আমাদের খনিজ সম্পদ, খনিজ তেল, এই পর্যাপ্ত পরিমাণের যে সুষ্ঠু ম্যানেজমেন্টটা দরকার ছিল সেটাই আজ পর্যন্ত হয়নি। আমাদের সম্পদ আহরণের জন্য নতুন নতুন এক্সপ্লোরার পয়েন্ট ভিউ খোঁজা হয়নি। দ্বিতীয় কথা, আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যার ওপরে কিন্তু আমরা কোনো ক্যাপিং করতে চাইনি। আমরা কোনোদিন জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা, সুষ্ঠু জনসংখ্যা নিয়ন্ত্রণ, যেমন চায়না আজকে ভুগছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের দেশে ওল্ড এজ বেড়ে গেছে, বা বহু দেশে আমরা জাপানেও দেখেছি যে সেই দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ এমন অপরিকল্পিত হয়েছে যে সেখানে বৃদ্ধের সংখ্যা বেড়ে গেছে, ইয়াং এর সংখ্যা আসেনি। তো সেক্ষেত্রে সুপরিকল্পিতভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ, আমার বাড়িতে 10টা টাকা রয়েছে, সেখানে যদি 4 জন লোক থাকে আমরা সুষ্ঠুভাবে পাবো সেটা ভাগ, কিন্তু 10টা টাকা রয়েছে 100 জন রয়েছে, অতএব সে জায়গায় ওই দেয়ালে পিঠ ঠেকার কোনোটাই আমরা পাবো না। কারণ জনবিস্ফোরণ কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে একটা অভিশাপ। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও সেটা কেন বলছি, নাগরিকত্ব আইন সেটাকেও কিন্তু সুষ্ঠুভাবে ইমপ্লিমেন্টেশন করা আজও হচ্ছে না, এবং কঠোর থেকে কঠোরতর আমাদের নাগরিকত্ব আইন নেই, যার জন্য ভারতের জনবিস্ফোরণ বাড়ছে। খনিজ সম্পদের সুষ্ঠু বন্টন এবং সুষ্ঠু আহরণের কোনো নির্দিষ্ট পলিসি নেই, রাজ্য ভিত্তিক বা সেন্ট্রাল ভিত্তিক একটা কোনো প্ল্যাটফর্ম নেই। দ্বিতীয় ইস্যু আমি আসবো, একটু আগেই আমি দেখলাম রেড়ে করে উঠলো কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম এর পক্ষ থেকে যারা ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি বা স্টেট গভর্নমেন্টের মূল খরচের অধিকাংশ খরচ, আমি যদি খুব ভুল না হই 12 থেকে 13% তাদের মূল খরচের সেটা যায় কিন্তু এমপ্লয়ি স্যালারি এবং পেনশনের জন্য। এবারে আমি বলি, একটা লিফট ম্যান আজকের দিনে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি লিফট চালায় তিনি 40,000 টাকার কাছাকাছি বেতন পান। এই 40,000 টাকা কি বাজারে পাম্প হয়? যেটা যুক্তি যে সরকারি চাকরিরা মাইনে পাচ্ছে, সেই মাইনের টাকাটা বাজারে পাম্প করছে, বাজারটা আস্তে আস্তে ফ্লারিশ করছে, বাজারে টাকাটা ঘুরছে, কিন্তু একটা মানুষের মাসে 10, 20 বা 25,000 টাকা তারা বাজারে ঘোরায়, বাকি টাকা ব্যাংকে পার্ক করে। এটা বাস্তব, মানতে হবে। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি মাইনে 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 80,000, 90,000। আপত্তিটা সেখানে নয়, আপত্তিটা কোথায় না, তারা সেই 80, 90, 1 লাখ টাকা কিন্তু বাজারে পাম্প করাচ্ছে না, টাকাটা কিন্তু তার স্টোর হচ্ছে, এবং এই স্টোরেজ হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের এই টাকাটা বাজারে আসছে না। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যিনি বলছিলেন রবিনহুড ইকোনমি খুব ভালো, 8,000, 9,000, 10,000 টাকায় সিভিক ভলেন্টিয়ার রেখেছেন, পার্শ্ব শিক্ষক রেখেছেন, কিন্তু কি হচ্ছে, আজকে ভারতবর্ষের যে মানে টোটাল এক্সপেন্ডিচার রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের পেছনে এত টাকা যাচ্ছে, সেই টাকার অনুপাতে কিন্তু নতুন পদ সৃষ্টি যেটা করা যেত সেটা করা হচ্ছে না। অর্থাৎ আজকে যার মাইনে 50,000 ছিল, কালকে তার মাইনে 1 লাখ করে দেওয়া হলো, কিন্তু যে ভ্যাকেন্সিটা 10টা ছিল সেই 10টা ভ্যাকেন্সিটাকে কি রেখে দেওয়া হলো, মাইনেটা কিন্তু ওই 5টা লোকের বাড়িয়ে দেওয়া হলো, 10টা লোককে নেওয়া হলো না। এই 10টা লোককে যদি আজকে নেওয়া হতো এবং যদি তার সঙ্গে তাদের সমানুপাতিক ভাবে এই 1 লক্ষ টাকা যেটা মাইনে বাড়লো সেটাকেই বন্টন করতো, তাহলে কি হতো, অর্থের সম বন্টন হতো। অর্থাৎ আপনি ভেবে দেখুন, একটা মানুষকে 1 লক্ষ টাকা মাইনে দেওয়া যুক্তিযুক্ত না একটা মানুষের 1 লক্ষ টাকা মাইনেকে 5 ভাগে ভাগ করে 5 জনকে 20,000 করে মাইনে দিলে দেশের বেকারত্ব কমবে, দেশের মানুষের বাজারে টাকাটা ঘুরবে, কারণ 20,000 টাকা থেকে কেউ কিন্তু পার্ক করবে না, পুরো টাকাটাই কিন্তু বাজারে পাম্প করবে, তার সংসার খরচের মোটামুটি 20,000 টাকা দরকার হয়। কিন্তু সেই সরকারি চাকুরিজীবীদের মাইনে আকাশ ছোঁয়া হচ্ছে, অথচ বেসরকারি ক্ষেত্রের মানে মাইনেজীবী যারা মানে চাকুরিজীবীদের মাইনে তলানিতে টেকছে। এই যে বৈপরীত্যটা, ইনিকুইটিটা আছে সেটা সবাই মানছে, কিন্তু এটা মানতে পারছে না যে সরকারকে এখানে কঠোর হাতে সিদ্ধান্ত নিতে হবে, সরকারি কর্মচারীদের ব্যয় সংকোচনের জন্য মাইনে সংকোচন করতে হবে।
1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ করে মাইনে। এবং মানে আপনাকে আমি বলতে পারি যে একটা যে কোনো প্রাইভেট ফার্মের একটা বড় ম্যানেজিং ডিরেক্টরের মাইনে ইকুয়ালস টু একটা সরকারি অফিসের ক্লাস বা গ্রেড সি এর যিনি ক্লার্ক তার সমান। তো এই যে ডিসপ্যারিটি, এরা তো দুজনেই বাজারে যাচ্ছে, এরা দুজনেই বাজারে গিয়ে তাহলে একটা সম্প্রদায় তো কিছু কিনতেই পারবে না, কারণ এরা যে বাজারে টাকাটা পাম্প করতো সেই পাম্পটা তো করতে পারছে না। দ্বিতীয় প্রসঙ্গে আপনাদের আসি, সরকারের উচিত ছিল যে গ্রামের উন্নয়নটা করা। গ্রাম ভিত্তিক উন্নয়নটা কিন্তু বন্ধ হয়ে গেছে। গ্রামকে আজও পঞ্চায়েত, আজও গ্রামকে ওই চাষাবাদের ক্ষেত্র হিসেবে, এবং গ্রামের মানুষ শহরে এসে ভিড় করছে। যে কোনো উন্নত দেশে দেখবেন কিন্তু শহরের থেকে গ্রাম বেশি উন্নত, কিন্তু আমাদের দেশের ব্যর্থতা হলো আমরা গ্রামকে উন্নত না করে শহর কেন্দ্রিক অর্থনীতি ব্যবস্থা গড়ে তুলেছি, যার ফলে হচ্ছে এই যে আজকে বাঁধ ভাঙা থেকে, আয়লা থেকে, আজকে এই মাটির বাঁধ ভেঙে আজকে ঘোড়ামারা দ্বীপ থেকে মানুষ উদ্বাস্তির মতন আবার কোথাও চলে যাচ্ছে। তো এই মানুষটা তো অর্থনীতিতে একটা সদর্থক ভূমিকা রাখতো। গ্রামীণ অর্থনীতি ভারতবর্ষের 70% অর্থনীতি, কিন্তু সেই অর্থনীতিটাকে শুধুই কৃষি ভিত্তিক করে রেখে দেওয়া হলো। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাকে বেরোবার জন্য কিন্তু এর দায় কংগ্রেসেরও ছিল, এর দায় সিপিআইএম এরও আছে, এর দায় তৃণমূল কংগ্রেসেরও আছে, এর দায় বিজেপিরও আছে। কিন্তু এই পয়েন্টগুলোকে এরা তুলবে না যে আমরা গ্রামের জায়গাটাকে তুলে ধরতে পারিনি, গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করতে পারিনি, গ্রামে কর্মসংস্থান তৈরি করতে পারিনি। আপনি রানাঘাট লোকাল, গেদে লোকাল, ক্যানিং লোকাল, বনগাঁ লোকাল, আপনি হাওড়া লোকাল যে কোনো দেখুন, সমস্ত গ্রামগঞ্জ থেকে উঁজিয়ে কাজ করতে আজও আসছে কলকাতা আর সেক্টর 5-এ। কেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কেন প্রতিটা জায়গায় কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, রানাঘাট, বনগাঁ, বসিরহাট সমস্ত জায়গায় কেন শিল্প বিপ্লব তৈরি হলো না, বা সেখানে শিল্পের এত সংস্থান কেন হলো না যে সেই মানুষগুলো আজকে সবাই এসে আমাদের শহরে কলকাতায় ভিড় করছে? অর্থাৎ মানুষের মধ্যে যে বৈপরীত্যটা, অগ্রগতি এবং যেটা আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের, সেই জায়গাটা রাজনীতির শিকার হয়ে গেছে। রাজনীতির স্বার্থে অর্থনীতি পরিচালিত হয় যে দেশে, সেই দেশের কিন্তু এই রোগ সারবার নয়। রবিনহুড ইকোনমি যতটা সদর্থক, 100% সদর্থক, এই সিভিক ভলেন্টিয়ারদের রাখা স্থায়ী কর্মচারীর জায়গায় 1 লক্ষ টাকা মাইনে দেওয়ার থেকে সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক রাখা অনেক অনেক অংশে অর্থনীতির দিক থেকে ভালো। কিন্তু আরেক জায়গায় ইনফ্লেশন বাড়ানোর জন্য টাকা ছাপিয়ে দিয়ে দেওয়া, সেটা যেটা আমাদের আরএসএস এর যিনি বললেন, ওটাও ভালো। অর্থাৎ টাকা হু হু করে ছাপিয়ে দিলেই মানে দেশের উন্নতি হবে না। গ্রিসের সিচুয়েশন আসবে। গ্রিসে কি হয়েছিল? একটা পাউরুটি 500 টাকা, 1 বোতল জল 800 টাকা। অতিরিক্ত টাকা ছাপালে কি হবে? দিনের শেষে আপনি 1 কেজি আলু কিনবেন কত টাকা দিয়ে? 500 টাকা কেজি। আপনি 1 লিটার জল কিনবেন 600 টাকা দিয়ে, আপনি চাল কিনবেন 1200 টাকা দিয়ে। অতএব টাকা ছাপিয়ে দিলেই যে মানুষের সমস্যার সমাধান হবে এটাও কিন্তু নয়। অর্থাৎ ইনফ্লেশন বা এগুলো হচ্ছে এফেক্টস অফ ইকোনমি, কিন্তু ইকোনমিকে স্ট্রেংথেনিং করার যে পলিসি, সেই পলিসি না সিপিআইএম করেছে ভোটের স্বার্থে, না কংগ্রেস করেছে ভোটের স্বার্থে, না তৃণমূল কংগ্রেস করছে ভোটের স্বার্থে, না বিজেপি করছে। তার কারণ হচ্ছে অর্থনীতিকে করতে গেলে কঠোর সিদ্ধান্ত নিতে হয়, জনবিরোধী সিদ্ধান্ত হয়, কিন্তু দেশটার হয়তো কিছু যে অর্থনৈতিক সিদ্ধান্তটা ভেঙে যায় না। কিন্তু এই জনমোহিনী বাজেট, আমরা শব্দটা জানি, জনমোহিনী বাজেট, জনমোহিনী প্রকল্প, এগুলো করতে করতে সরকারের শিরদাঁড়াটা ভেঙে গেছে এমন জায়গায় যে আজকে সরকারি জনগণকে বলে দিয়েছে আপনি ভগবানের ভরসায়, আমাদের কাছে পয়সা নেই। আজকে যে পরিমাণ দেনা ভারত সরকারের মাথায়, যদি খুব ভুল না বলি, বা পশ্চিমবঙ্গ সরকারের মাথায়, যে কোনো দিন আমেরিকা, চায়না বা বাকি ইউরোপিয়ান কান্ট্রিগুলো গলায় ধাক্কা দিয়ে যেভাবে সিটিবিটি আর গ্যাটের চুক্তি করিয়েছিল, আমাদের ভারতবর্ষের স্বার্থ বিঘ্নিত হয়েছিল, এবং স্বার্থকে বিঘ্নিত করেও ওই লোনের পরিমাণ মেটাতে না পারার জন্য আইএমএফ এর চাপে পড়ে আমাদের সিটিবিটি আর গ্যাট চুক্তি সাইন করতে হয়েছিল। আগামী দিনে হয়তো এদের কাছে যেমন ভাবে চীনের কাছে আজকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা বাঁধা পড়ে যাচ্ছে, এবং এদের কাছে মানে স্বীকার করতে হবে এই সমস্ত পাশ্চাত্য শক্তিগুলোর কাছে। কারণ টাকা নেই, টাকা দিতে হবে, সরকারি কর্মচারীদের মাইনে দিতে হবে, ধার নাও। অমুক টাকা ক্লাবে ক্লাবে খয়রাতি করতে হবে, টাকা ধার নাও। আমাদের ক্লাবে ক্লাবে খয়রাতি হয়ে গেছে, ঠিক আছে, আমাদের অমুক জায়গায় আমাদের টাকা দিতে হবে, তার জন্য টাকা ধার নাও।
টাকা ধার নিয়ে সরকার চালানোর যে প্রবণতা, এই প্রবণতা যতদিন না কোনো সরকার ছাড়তে পারবে ততদিন ধারের টাকায় সরকার চললে যে অবস্থাটা আমাদের একটা যে কোনো মানুষের বাড়িতে হয়, দেনাদার বাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে আপনাকে চোখ রাঙাবে। এবং ধারের টাকায় যদি শক্তিশালী হতে চান বা আপনি আপনার সবকিছু চালাতে চান, একদিন না একদিন আপনাকে বিপর্যস্ত হয়ে পর্যদস্তু হয়ে আপনাকে দেউলিয়া হতে হবে। আমাদের ভারতবর্ষের মাথায় এখন যা দেনার পরিমাণ এবং রাজ্যগুলোর মাথায় যা দেনার পরিমাণ, কোনো না কোনো দিন খুব সম্প্রতি এই পরিস্থিতিতে ভারতকে দেউলিয়া ঘোষণা করবে বিশ্বের সমস্ত দেশ এবং ভারতীয় অর্থনীতি এবং ভারতীয় কারেন্সিকে গ্রাহ্য করবে না। যেভাবে ডলার আর রুপিজের মধ্যে ভ্যারিয়েশনটা বাড়ছে, যে কোনো দিন এই দেশকে দেউলিয়া ঘোষণা করবে সারা বিশ্ব। একেবারেই প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছিল এবং আমরা কিছুটা হয়তো উত্তর পেলাম বা কিছুটা উত্তরের সমাধানের খোঁজে থাকবো। তবে এই মুহূর্তে আমাদের হাতে আর সময় নেই। যেটা বলা হচ্ছিল যে অনেকক্ষণ ধরে আমরা এই আলোচনার মধ্যে রয়েছে, হয়তো রাত ভোর হয়ে যাবে, কারণ এই পরিস্থিতি কাটিয়ে ওঠার মতো সেই জায়গাটা আমাদের আছে কি? আজকে জয়দেবদার কথাগুলো থেকে আরো কিছু প্রশ্ন উঠে রয়ে গেল, হয়তো বা সমাধান সূত্র খোঁজার জায়গাটা, কিন্তু এই মুহূর্তে আমাদের আর সময় নেই। আগামীতে এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো আর সেই জায়গাটা খুঁজে পাওয়ার চেষ্টা করব যেখানে গিয়ে মনে হবে যে আমরা ভারতবর্ষ একটু একটু করে এগোচ্ছি। কোনো মানে ব্যক্তির যে দ্বন্দ্ব বা কেন্দ্র রাজ্য সংঘাত রাজনীতি এইটা নয়, অর্থনীতি জড়িয়ে রাজনীতির সাথে, কিন্তু মানবিকতা বা ম্যানকাইন্ডের গ্রোথ করতে গেলে রাজনীতিকে সেখানে আনতে গেলে বোধহয় বিপদ বাড়বে আমাদেরই। অনেকক্ষণ ধরে অনেকজন আমাদের সাথে রইলেন, ধন্যবাদ জানাই প্রত্যেককে সঙ্গে থাকার জন্য। আমি খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ, মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আপনারা। ধন্যবাদ জানাই প্রিয়দর্শনী দিকে, অনুষ্ঠান শেষ করতে হবে। ধন্যবাদ জানাই আমি ঈশিতা ম্যাডামকে, অত্যন্ত ব্যস্ততার মধ্যে উনি সময় দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ ম্যাডাম। ডক্টর প্রণাম ধর, তাকেও আমরা ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সুদীপ্ত বাবু, এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ কৌস্তব বাবুকেও। ধন্যবাদ জয়দেব দা, আমাদের ডেপুটি এডিটর ইন চিফ 24 আওয়ার্স টিভির পর্দায়। জানি না ভারতের অর্থনীতির পরিস্থিতি আর কতটা খারাপ হতে পারবে, তবে আমাদের বোধহয় আর খারাপ দেখার সময়টুকু পর্যন্ত নেই। তার থেকে বেশি খারাপ আর কিছু হবে না। এক পা করে সেই ঘুরে দাঁড়াবার চেষ্টা, অবশ্যই উত্তরণের একটা চেষ্টা করতেই হয়। সকলকে ধন্যবাদ। আরো একবার শেষ করছি অনুষ্ঠান, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে অনুপম অনলাইন। কথা হচ্ছে আগামীতে। ভালো থাকুন প্রত্যেকে। জানি না অর্থনৈতিক পরিস্থিতি কত তাড়াতাড়ি আমরা আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবো। প্রত্যেকটা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে জিডিপি গ্রোথ রেট থেকে শুরু করে ভ্যাকসিনেশন বন্টন নিয়ে ইস্যুস। শুধু তাই নয়, সকলেই বলছেন টাকা কই, এবং সেই টাকার জায়গাটা রাজ্য কেন্দ্রর ভাড়ার সম্পূর্ণ করার দায় দায়িত্ব আমাদের প্রত্যেকের মধ্যে সমানভাবে বর্তায়। দেখি কতটা দায়িত্ব পালন করতে পারি আমরা, কতটা দায়িত্ব পালন করায় আমাদের সরকার। শেষ করছি অনুষ্ঠান। কথা হচ্ছে আগামীতে। মাস্ক পরুন, দূরত্ব বিধি মেনে চলুন, করোনাকে হালকা ভাবে নেবেন না। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অনুপম অনলাইন। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।